আজকের প্রোগ্রামে বা ক্লাসে অত সিরিয়াস ক্লাস তো এটা নয়। তাহলে আজকের আমাদের যে প্রোগ্রাম সেখানে আমি সবাইকে ওয়েলকাম জানাই। আজকের টাইটেলটা তো ঠিক ঠিক করে বলাই খুব মুশকিল, তবে আজকের প্রোগ্রামের মেন ফোকাস হচ্ছে যে ফিজিক্স পড়ার মজা। ঠিক আছে, মজা বা ফান পার্টটাই আজকের ইম্পর্টেন্ট জিনিস। সো আগামী 1 ঘন্টায় আমরা মোটামুটি যেটা জানবো সেটা হচ্ছে হাউ টু স্টাডি ফিজিক্স অ্যান্ড হ্যাভ ফান। এখন এটা কিসের পার্ট অ্যাকচুয়ালি, মানে অফিসিয়ালি এটা দিস ইজ আ পার্ট অফ অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্স, যেটা আমাদের অনেকদিন ধরেই চলছে। 15 জুলাই থেকে এটা শুরু হয়েছে। এটা অর্গানাইজ করছে হলদিয়া গভর্নমেন্ট কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল ইয়োর কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেল। এবং আমি এখানে এটা অবশ্যই বলতে চাই যে এই ইউটিউব চ্যানেলটা, যেটা লকডাউনে শুরু হয়েছিল, মাঝে যদিও সময়ের অভাবে এটার অ্যাক্টিভিটি বন্ধই ছিল, তো এটার একদম শুরুর সময় থেকেই দীপজ্যোতি স্যার আমাদের সঙ্গে আছেন। মানে কনসেপচুয়ালি হোক বা এফোর্টের দিক থেকে বলো, সমস্ত রকম ভাবেই দীপজ্যোতি স্যার ছাড়া মানে এই চ্যানেলটার মানে অস্তিত্ব আর কি ভাবাই যায় না। বিশেষ করে আমাদের চ্যানেলের যেটা খুবই বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে বিভিন্ন বিষয় মেন্টারিং করি, মানে নট নট অনলি কেরিয়ারের ইনফরমেশন দেওয়া, সেই পথে কিভাবে একজন এগোবে এবং যে বাধাগুলো স্টুডেন্টরা ফেস করে, আমরাও যেহেতু ওই সময়টা পেরিয়ে এসেছি, আমরা জানি এবং বুঝি যে এটা একটা ইউনিভার্সাল সমস্যা। তো তার মধ্যে একজন স্টুডেন্ট কিভাবে নিজেকে স্টেডি রাখবে, কিভাবে এগিয়ে যাবে, সমস্ত ধরনের গাইডেন্সই আমরা প্রোভাইড করি। এবং এই মানে মেন্টারিং এর জায়গাতেই মানে দীপজ্যোতি স্যারকে ছাড়া আর কি জাস্ট ভাবাই যায় না। তো দীপজ্যোতি স্যারের ফর্মাল ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। Divjyoti Dev, he is ex-innovation head at Bosch Center for Artificial Intelligence and Quantum Technology, and currently he is Impact Innovation Lead, Airbus Bavaria, Germany. এটা যদি ফর্মাল ইন্ট্রোডাকশন, বাকিটা তোমরা স্যারের সঙ্গে ইন্টারাক্ট করলে বুঝতে পারবে। আর স্টুডেন্টদেরকে তো অবশ্যই ওয়েলকাম জানাই, এবং বাকি প্রোগ্রাম কিভাবে এগোবে এই পুরো কন্ট্রোলটাই স্যারের হাতে। দীপজ্যোতিকে থ্যাঙ্কসও জানাচ্ছি আমি একবার স্টুডেন্টদের তরফ থেকে তো অবশ্যই। আর দীপজ্যোতি, তাহলে স্লাইডটা কি আমি এক্ষুনি শেয়ার করব না একটু পরে? হ্যাঁ, স্লাইডটা শেয়ার করতে পারি। আমি স্লাইডটার যদিও ফোকাসে থাকবে, কিন্তু আমি মূলত তোমাদের সাথে ওই টপিকগুলো নিয়ে কিছুটা ডিসকাস করব। এবং আজকের আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে পড়াশুনোর মধ্যে যে একটা মজার ব্যাপার আছে সেটাকে উপলব্ধি করা এবং পরে উপভোগ করা। তো স্লাইডটা শেয়ার করতে পারিস। এবং আমি তোমাদেরকে মানে যারা ছাত্ররা এখানে এসছো তাদেরকে সাজেস্ট করব যে এইটা খুব ফর্মাল ক্লাস নয়, তাই ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা দুজনেই যাতে কথা বলতে পারি। দুজনে বলতে আমি বলতে চাইছি ছাত্ররা এবং আমি। তাই তোমরা যে কোনো সময় যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। বাট তার চেয়েও বেটার হচ্ছে যদি আমরা ছোট্ট একটা ইন্ট্রোডাকশনের মধ্যে দিয়ে যেতে পারি। ছোট্ট একটা ইন্ট্রোডাকশন মানে হলো যে এখানে যারা রয়েছে তারা যদি মাইকটা অন করে জাস্ট দু তিনটে কথা তোমাদের ব্যাপারে বলো। দু তিনটে কথা হচ্ছে কিরম যে তোমার নাম কি, কোথা থেকে তোমরা এসেছো আজকে এখানে বা জয়েন করেছো, হতে পারে তোমাদের বাড়ি অন্য জায়গায় যেখানেই পড়াশুনো করছো, আর তোমরা কি নিয়ে পড়াশুনো করতে চলেছো, তোমরা এই ব্রিজ কোর্সটার পরে কি করবে, সেটা নিয়ে যদি কয়েকটা সেন্টেন্স বলতে পারো। তার আগে আমি একটু আমার ব্যাপারে বলে নিই, তাহলে তোমাদের হয়তো যে ভীতিটা রয়েছে বা ভয়টা রয়েছে মাইকটা অন করতে সেটা অনেকটাই কমে যাবে। এবং সেটা যে খুব অস্বাভাবিক তা নয়। তোমাদের সময়ে আমার কাছে তো এই সুযোগটাই ছিল না যে অনলাইনে কোথাও একটা গিয়ে কথা বলতে হবে। তো সেই জন্য আমি তোমাদেরকে খুব এনকারেজ করব যে এই প্ল্যাটফর্মে কিন্তু এখানে জাজমেন্টের কোনো কোয়েশ্চেনই নেই যে তুমি ভালো পারছো না খারাপ পাচ্ছো। এটা নিয়ে আমাদের জাজ করার মতো কোনো স্কোপই এখানে নেই। আমরা একটা ডায়লগের মধ্যে দিয়ে যাব, যেই ডায়লগটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যাতে ভবিষ্যতে তোমরা ভালো কিছু করে উঠতে পারো, যার জন্য ইনিশিয়ালি আমরা এই চ্যানেলটাও শুরু করেছিলাম। তো আমার ব্যাপারে একটুখানি বলে নি, তাহলে তোমাদের হয়তো কথা বলতে বা প্রশ্ন করতেও কিছুটা সুবিধা হবে।
এই প্রথম যে স্লাইডটা দেখছো, এই স্লাইডটা কিন্তু অ্যাকচুয়ালি এটা সত্যিকারের ছবি। আমি যে কোম্পানিতে এখন কাজ করি, আমরা যে কোনো জিনিস তুমি ইমাজিন করতে পারো যেটা ওড়ে, সেটা ফ্লাইট হতে পারে, মানে এরোপ্লেন হতে পারে, স্যাটেলাইট হতে পারে, রকেট হতে পারে, এই সবগুলোই আমরা বানাই। এবং তার মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু ফিজিক্স। যদিও তার মেন ইনগ্রিডিয়েন্টস ফিজিক্স, তার অনেকগুলো স্টেজেস রয়েছে এবং অনেক কমপ্লেক্সিটি রয়েছে। মানে এরম নয় যে তুমি তো একটা রকেট একদিনে বানাতে পারবে না, তার অনেকগুলো স্টেজেস রয়েছে, অনেকগুলো ছোট 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 অংশ রয়েছে, যেগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বানাতে হয়। তো আমি এখানে এলাম কি করে, তার গল্পটা হচ্ছে, আমি কিন্তু আমার ক্যারিয়ার শুরু করি ফিজিক্সের রিসার্চ দিয়ে। আমি কোয়ান্টাম টেকনোলজিস এর এরিয়াতে রিসার্চ করতাম, এবং করতে করতেই আমি একটা কোম্পানিতে জয়েন করি, যে কোম্পানিটাতে আমি এই কোয়ান্টাম টেকনোলজিস এর রিসার্চের পার্টটা তো একটা অংশ বটেই, কিন্তু সেই রিসার্চের পরে কি হয়, এই টেকনোলজি গুলো ইউজ হয় কি করে, বা ফিজিক্স আসলে রিয়েল লাইফে কি করে ইউজ হয়। যে ধরো তুমি রাস্তায় কারোর সাথে দেখা হলো, গল্প করতে শুরু করলে, সে বললো, আচ্ছা তুই কি করছিস এখন? তুমি বললে, আমি তো এখন ফিজিক্স নিয়ে পড়াশোনা করছি। তো সে বললো, ফিজিক্স? সে তো ভাই খুব ভালো জিনিস, বইয়ে টয়ে থাকে বটে, কিন্তু আমার সাথে তো এর কোনো রিলেশন নেই। সেটা যে নয়, এবং আমাদের প্রত্যেক দিনের জীবনে যে ফিজিক্স খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা স্পেস হতে পারে, মানে মহাকাশ হতে পারে, আবার সেটা দৈনন্দিন জীবনে তুমি একটা দোকানে হয়তো তেল কিনতে গেছো, সেই দোকানের যে মুদির দোকানের যে মালিক, সে যেভাবে তোমায় মেপে তেল দিচ্ছে, তার মধ্যেও যে একটা ফিজিক্স রয়েছে, এটা কিন্তু আহ, যদি তুমি একটু এক্সপ্লোর না করো, তাহলে ফিজিক্স পড়ার মজাটা পাবে না। এবং ফিজিক্স শুধু নয়, কেমিস্ট্রি বা অন্য সাবজেক্ট গুলো শুধু পড়ার জন্য পড়লে যেটা হয়, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি হাঁপিয়ে যাবে, খুব তাড়াতাড়ি তুমি ক্লান্ত হয়ে পড়বে। এবং ফিজিক্সের একটা বড় পার্ট তো অঙ্ক কষা, তোমাকে অনেকটাই অঙ্ক করতে হবে, এবং তখন কিন্তু ওই মোটিভেশনটা থাকবে না, যে তুমি ওই যে দিনটায় খুব কষ্টকর, যে পড়াশুনো করে এসেছো, রাত্রেবেলা বসে আবার ফিজিক্সের অঙ্ক কষতে হবে, সেই দিনটাকে কিন্তু ঠিক করে আর উপভোগ তো দূরে থাক, ওই অঙ্কগুলো করে দিনটা শেষ করতে পারবে না। তা আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে, তোমার কাছে যদি ফিজিক্স পড়ার একটা স্ট্রং মোটিভেশন থাকে, একটা যদি খুব দৃঢ় সংকল্প থাকে, এবং তার সাথে কিছুটা মজার পার্টও থাকে, যে তুমি কাউকে ফিজিক্সের দু চারটে গল্প বলতে পারবে, তখন কিন্তু ফিজিক্স পড়াটা অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। আহ, এবং এরম মনে হয় না যে কি করতে যে এই সাবজেক্টটা আমি নিলাম। এই নিয়েই আমাদের আজকের আলোচনাটা। আমি তোমাদেরকে এই বিষয়ে আরো কিছু ছোট ছোট গল্প বলবো। আজকের আলোচনাটা মূলত গল্প কেন্দ্রিক, আজকে কিন্তু আমরা খুব বেশি অঙ্কের ডিসকাশনে যাব না। তাই আরেকটা যেটা পার্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের তরফ থেকে আমাদেরকে কিছু বলা। তা আজকে আমাদের এখানে বেশ কয়েকজন রয়েছে, তোমরা যদি একটু মাইকটা ওপেন করে বলো যে তুমি কে, কোথার থেকে এখানে জয়েন করেছো, বা আজকে এখানে আমাদের এই গুগল মিটে এসছো, আর তুমি পরে কি করতে চাও। এই সেটা ফিজিক্স নিয়েও হতে পারে, বা এমনিও কোনো একটা বিষয় হতে পারে। আহ, আর তোমাদেরকে হেল্প করার জন্য আমরা তো সবসময় রয়েছি, কিন্তু আজকের টপিকটা কিন্তু তোমাদের নিয়ে, তাই তোমাদেরকেও যদি দু চার কথা তোমরা বলতে পারো, তাহলে আমাদের খুব সুবিধা হয়। তাহলে কে শুরু করতে চায়? স্যার আমিই করছি। হ্যাঁ, বলো ইপ্সিতা। স্যার, I am Shongita from Ashutosh College. I am হুম। currently studying at second semester physics honors. আচ্ছা, থ্যাংক ইউ সঙ্গীতা। খুব ভালো লাগলো তুমি যে শুরু করেছো। আচ্ছা, এরপরে কি তুমি কি করতে চাও, বাই দ্য ওয়ে, ফিজিক্স পড়ার পর? আর এক আমি বছরের ওই মধ্যে তো। ফিজিক্স নিয়ে এগোতে চাই আর কি। আচ্ছা, আচ্ছা, নেক্সট কে বলতে চায়? ইপসিতা হাত স্যার তুলেছিলে আমি তুমি। বলবো। বলো। হ্যাঁ স্যার, আমি হলদিয়া থেকে এসেছি। আর আমি বর্তমানে পাঁশকুড়া বনমালী কলেজে ফিজিক্স অনার্স নিয়ে পড়েছি। আর ইন ফিউচারে আমার ইচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়া। আচ্ছা, তারপর?
স্যার আমার নাম কৌশালী মুলা, আমার বাড়ি পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর থেকে। আমি এই বছরই হলদিয়া গভর্নমেন্ট কলেজে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হয়েছি। আর আমিও আচ্ছা, স্যার আগে আগে ফিজিক্স নিয়ে একটু ভয়ই পেতাম, এই এখনই ফিজিক্স নিয়ে একটু ইন্টারেস্ট পাচ্ছি, তো এটা নিয়েই অবশ্যই ভবিষ্যতে এগোতে চাইছি। বাহ, খুব ভালো লাগলো এটা শুনে যে ফিজিক্সের ভয়টা কাটিয়ে উঠতে পেরেছো কিছুটা। তারপর নেক্সট কে বলতে চায়? স্যার আমি সমৃদ্ধ জানা মিদনাপুর থেকে বলছি। এখন মিদনাপুর অটোনোমাস কলেজে ফিজিক্স নিয়ে ফার্স্ট সেম ভর্তি হয়েছি। আচ্ছা, তোমার পরে কি করার ইচ্ছে? স্যার এই কোয়ান্টাম নিয়ে রিসার্চ করার তো ইচ্ছা আছে, তারপরে কি হয় দেখি। আর বাহ, তাহলে তো তোমার সাথে আমার দেখা হচ্ছেই। আর নেক্সট? স্যার আমি শেখ তানভীর আঞ্জুম। আমি পাঁশকুড়া বনমালী কলেজে এখন ফিজিক্স অনার্সে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছি। আর পরবর্তীকালে ফিজিক্সের উপরেই রিসার্চ করতে চাই। আচ্ছা, তোমার কোনো ফেভারিট বা ভালো লাগার এরিয়া আছে ফিজিক্সে যেটা নিয়ে রিসার্চ করতে চাও? কোনো স্যার তেমন কিছু ঠিক করিনি, এখন এটা পড়ি। আর বিশেষ করে ফেভারিট বলতে ওই কোয়ান্টাম মেকানিক্স উপরেই আছে। আচ্ছা, ঠিক আছে। নেক্সট? স্যার আমি দেবরঞ্জন চক্রবর্তী, মহিষাদল রাজ কলেজের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, ফিজিক্স অনার্স নিয়ে পড়ছি স্যার। পরবর্তীকালে স্যার অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার খুব স্যার ইচ্ছা আছে। আচ্ছা, নেক্সট? আর কে বলতে চাও? স্যার আমার নাম অন্বেষা পালুই, আমি হলদিয়া গভর্নমেন্ট কলেজে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট। আমার কোয়ান্টাম মেকানিক্স আর অ্যাস্ট্রোফিজিক্স, কসমোলজি এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর আমি কলেজে পড়ে তো খুবই স্যাটিসফাইড। আমি ভবিষ্যতে মানে এই ফিল্ডেই রিসার্চ করতে চাই। বাহ, খুব ভালো। নেক্সট? আচ্ছা, সবাই যদি বলতেই হবে আমি এরকম বলছি না। যদি কেউ বলতে না চাও, জোর করে বলার কিছু নেই। কিন্তু আমার খুব ভালো লাগলো যারা শুরু করলে বলতে। এই যে এই বয়সে তোমরা যে মাইক ওপেন করে একটা বক্তব্য রাখতে পারছো, এটা কিন্তু একটা খুব বড় অ্যাচিভমেন্ট। তোমাদের বয়সে আমাদের এটা করতেও হতো না এবং হয়তো করতেও পারতাম না। তাই খুব ভালো লাগলো এটা দেখে। আর আর কেউ কিছু বলতে চাও? আচ্ছা, যেহেতু আর কেউ স্টার্ট করছে না, আমরা নেক্সট স্লাইডটায় যাই। দেবুলনা, যদি আমরা নেক্সট স্লাইডটায় যেতে পারি। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আমি যেহেতু বহুদিন বাংলায় বিজ্ঞান চর্চা করছি না, সেই জন্য কিছু কিছু শব্দ হয়তো আমি ইংলিশে বলবো। যদি তোমাদের সমস্যা হয় তোমরা বাংলায় সেটা অবশ্যই জিজ্ঞেস করো। জিজ্ঞেস করার ব্যাপারে আমরা সবসময় যতটা পারা যায় ট্রান্সলেট করার চেষ্টা করবো, কিন্তু হতে পারে কিছু শব্দ হয়তো আমি ইংলিশে ব্যবহার করে ফেলবো। আর ইংলিশ বা বাংলায় বিজ্ঞান চর্চা করার মধ্যে যে একটা ভালো একটা খারাপ এরকম কিন্তু কিছুই নেই। কনসেপ্টটা বুঝতে না পারলে কোন ভাষায় বিজ্ঞান চর্চা করছো তাতে খুব একটা কিছু এসে যায় না। আচ্ছা, প্রথমেই যেটা দিয়ে আমরা পুরো আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে যে তোমরা লাস্ট কয়েকদিন বা লাস্ট কয়েক সপ্তাহ ধরে সম্ভবত নিউটোনিয়ান মেকানিক্স এর ব্যাপারে অনেক কিছুই শুনে ফেলেছো। এখন আমি আমার জীবনে ফিজিক্স চর্চার যে ইনিশিয়াল পার্ট যেখানে শুরু করেছিলাম সেটা হচ্ছে ইংল্যান্ডে। তো অবশ্যই তোমরা নিউটনকে চেনো বা নিউটনের নাম শুনেছো এবং নিউটনের গতিসূত্র তো বহুদিন ধরে হয়তো পড়ে এসছো। এইখানে এই প্রথম ধাপে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে তোমরা F=ma এই জিনিসটা খুব ভালো মতোই জানো, কিন্তু কিভাবে নিউটোনিয়ান মেকানিক্স থেকে আস্তে আস্তে আমরা প্রশ্ন তৈরি করতে পারি এবং সেই প্রশ্নগুলো কিন্তু দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, সেটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করে নেব। তারপরে আরেকটা দিকে যাব আমরা। তো সেই নিউটোনিয়ান মেকানিক্স কি বলছে? নিউটোনিয়ান মেকানিক্স বলছে যে যদি কোথাও বল প্রয়োগ করা হয়
তাহলে বল প্রয়োগ করার ফলে যা হবে সেটা হচ্ছে যে যার উপর বল প্রয়োগ করা হলো তার যে মাস, তার যে ভর এবং ভরের উপর ভিত্তি করে তার যে বলের উপর ভিত্তি করে ওই ভর এবং তার যে অ্যাক্সিলারেশন হবে, অ্যাক্সিলারেশন হলো তার ইনিশিয়াল যে গতিবেগ ছিল, মানে শুরুতে যা গতিবেগ ছিল এবং যে গতিবেগ হলো ডিভাইডেড বাই তার ডিফারেন্স ডিভাইডেড বাই টাইম। এই সূত্রটা কিন্তু একটা দারুণ সূত্র, কারণ হচ্ছে এটা দিয়ে প্রায় বেশিরভাগ ক্লাসিক্যাল প্রবলেম মানে হচ্ছে দৈনন্দিন জীবনের যেসব সমস্যাগুলো আমরা ফেস করি তারপরে সবগুলোকেই কিন্তু এই সূত্রটা দিয়ে হ্যান্ডেল করা যায় বা এই সূত্রটা দিয়ে সেগুলোকে সমাধান করা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি কিছু এক্সপেরিমেন্ট করি, মানে যেখানে ফিজিক্স কেন একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, তার কারণ হচ্ছে যে একটা কিছু জানার পর সবসময় তার নেক্সট হরাইজনটা বা নেক্সট স্টেপটা জানার যে কিউরিওসিটি সেটা কিন্তু বা যে অনুসন্ধিৎসা সেটা কিন্তু ফিজিক্সে একটা যুগান্তকারী পরিস্থিতি তৈরি করেছে। কিভাবে সেটা আমরা দেখব। এখন এর উপর ভিত্তি করে তোমরা জানো যে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনও জানি, সেটা হচ্ছে কোনো একটা জিনিসকে যদি উপর থেকে ফেলে দাও সেটা কি অ্যাক্সিলারেশন নিয়ে পড়বে সেটা আমরা খুব ভালো মতোই জানি এবং সেটা আমরা F=m এর থেকেই বার করতে পেরেছি। আর নিউটনের যে গ্র্যাভিটেশনাল ল রয়েছে তার থেকে আমরা বার করতে পেরেছি। কিন্তু এবার এরকমই একটা পরিস্থিতি নেওয়া হলো, নিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম। কি সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে ওই যে দেখো এখানে তিনটে চোঙা রয়েছে বা সিলিন্ড্রিক্যাল তিনটে চোঙা রয়েছে যার মাঝখানটা ফাঁপা। এরম যদি আমি একটা কাঠের চোঙা নিই এবং কাঠের চোঙাটা ধরে নাও একটা বাঁশ, তার ভিতরটা আমরা ফাঁকা করে ফেলেছি, এবার তার ভিতর দিয়ে একটা ম্যাগনেট ফেললাম, তাহলে কি হবে? ম্যাগনেটটা ডাইরেক্টলি নিচে গিয়ে পড়বে এবং সেটা তুমি খুব ইজিলি দেখাতে পারবে যে এটা নিউটনের যে গতিসূত্র বা অভিকর্ষীয় যে আকর্ষণ তার ফলে যা অ্যাক্সিলারেশন হওয়ার কথা সেভাবেই নিচে এসে পড়ছে। কিন্তু এবার ওই বাঁশের চোঙাটাকে সরিয়ে আমি যদি একটা কপারের চোঙা নিই, যেটা এখানে দেখা যাচ্ছে, এবং ওই ম্যাগনেটটাকে ফেলি, তাহলে কি হবে? কেউ এখানে বলতে চায় কি হবে তাহলে? ওর বিরুদ্ধে একটা ত্বরণ সৃষ্টি হবে, মানে জিতছে ও নিচে, কম ত্বরণ নিয়ে নিচে পড়বে। ত্বরণ নিয়ে হয়তো নাও পড়তে পারে। খুব স্যার প্রশ্নটা একটু আরেকবার বলুন স্যার। এই যে কপারের একটা কপার মানে হচ্ছে তামার যে চোঙাটা তুমি দেখতে পাচ্ছ, আমরা যদি ওর ভিতর দিয়ে একটা ম্যাগনেটকে ফেলি তাহলে কি হবে? ম্যাগনেটটা কি ওই বাঁশের চোঙার ভিতর দিয়ে যে গতিবেগে এসে পড়েছিল সেই গতিবেগেই এসে পড়বে? না, স্লো হয়ে যাবে। কেন স্লো হয়ে যাবে? ওই ম্যাগনেটিক ইন্ডাকশন হবে, তার জন্য ফ্যারাডের ল অনুযায়ী একটা ব্যাক ইএমএফ হয়তো কাজ করবে। এখানে যেটা হবে সেটা হচ্ছে এডি কারেন্টের ফলে উল্টো দিকে একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। ঠিকই বলেছো তোমরা। এবার এইখানেই কিন্তু ফিজিক্সের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এই ঘটনাটাকেই তোমরা অনেকগুলো ছোট 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 এক্সপেরিমেন্টে ভেঙে নিতে পারো। তোমাদের করতে হবে না, কিন্তু একজন ছাত্র যে ফিজিক্স পড়ছে সে কিভাবে ফিজিক্সের ব্যাপারে ভাবতে পারে এটা একটা খুব ইজি এক্সাম্পল তার। কিরম? আচ্ছা ঠিক আছে, আমার চোঙাটা কপারের আর যেটা আমি ফেলছি সেটা একটা ম্যাগনেট। এখন আমি যদি এই ম্যাগনেটটার পোলারিটি চেঞ্জ করে দিই, মানে দেখো এখানে নর্থ পোলটা নিচের দিকে করে আমি ম্যাগনেটটাকে ফেলেছি, আমি যদি সাউথ পোলটা নিচের দিকে করে ম্যাগনেটটা ফেলি তাহলে কি হবে? সেম থিং ঘটবে মনে হচ্ছে। এই যে ঘটবে মনে হচ্ছে, এটাই হলো এক্সপেরিমেন্ট করার শুরুর প্রথম স্টেপ। তা আমি যদি এখানে জানতে চাই, ধরে নাও তুমি এই পুরো ঘটনাটাকে অবজার্ভ করছো এবং তুমি জানতে চাও যে আসলে এখানে হয়েছে কি, সেটা জানতে হলে তোমাকে অনেকগুলো ভ্যারিয়েশন নিয়ে এক্সপেরিমেন্টটা করতে হবে। কিরম ভ্যারিয়েশন?
একবার পোলটা চেঞ্জ করে দেখা যেতে পারে যে আচ্ছা এখানে কি নর্থ বা সাউথ পোলের কোনো এফেক্ট রয়েছে। একবার ওয়েটটা চেঞ্জ করে দেখা যেতে পারে যে যে ম্যাগনেটটা আমি ফেলছিলাম, ধরে নেওয়া যাক ম্যাগনেটটা ওজন হচ্ছে 30 গ্রাম, এবার আমি 50 গ্রামের একটা ম্যাগনেট ফেলে দেখলাম যে কি হচ্ছে, তাতে তাতে কি কিছু চেঞ্জ হচ্ছে? হয়তো দেখা যাবে যে যে ঊর্ধ্বমুখী বলটা কাজ করছিল সেই বলের পরিমাণ হয়তো একই রয়েছে, কিন্তু যেহেতু ভরটা বেশি সেই জন্য ম্যাগনেটটা তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। বা আমরা এটাও করতে পারি যে একটা আরো শক্তিশালী ম্যাগনেট দিয়ে এই এক্সপেরিমেন্টটা করে দেখতে পারি যে একদিকে ম্যাগনেটটার শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়, আবার আরেকদিকে ম্যাগনেটটার ভর যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়। এটা তোমাদের আজকেই করতে হবে না, কিন্তু আমি এটা এই জন্য এখানে বলতে চাইছিলাম, তার কারণ হচ্ছে এই পুরো এক্সপেরিমেন্টার ফান্ডামেন্টাল যে জায়গাটাতে তুমি অনেক কিছু শিখতে পারো সেটা হচ্ছে আলটিমেটলি কিন্তু এই এক্সপেরিমেন্টটা F=ma নিয়েই। কিন্তু তুমি যে অনেক রকমের ভ্যারিয়েশন ট্রাই করছো, অনেক রকমের আলাদা আলাদা পরিস্থিতিতে এই এক্সপেরিমেন্টটা করছো, তার থেকে এই ম্যাগনেটটার উপর কার্যকরী বল কি, কার্যকরী এফ কি, এটা বোঝা অনেক বেশি সুবিধাজনক হয়ে যাবে। এবং তোমরা যখন পড়াশুনো করবে এবং পরে যদি ফিজিক্স পড়ো, যে মানসিক গঠনটা বা যে মানসিকতাটা তোমাদের সবচেয়ে বেশি দরকার হবে সেটা হলো এই এক্সপেরিমেন্টাল মাইন্ডসেট। যে কিছু একটা হলে সেটা কেন হচ্ছে এটা ডাইরেক্টলি একটা থিওরির সাথে কানেক্ট না করে এটা বোঝা যাচ্ছে আর কি কি এক্সপেরিমেন্ট করে আমি দেখতে পারি যে এই যে যে ঘটনাটা ঘটছে তার উপর কোন কোন জিনিসের এফেক্ট রয়েছে। এখানে হতে পারে যে যে মেটেরিয়ালটার মধ্যে দিয়ে এই ম্যাগনেটটা যাচ্ছে তার এফেক্ট রয়েছে, আবার এটাও হতে পারে যে ম্যাগনেটটার ভরের একটা এফেক্ট রয়েছে, আবার এটাও হতে পারে ম্যাগনেটটা কত শক্তিশালী তার একটা এফেক্ট রয়েছে। তাই ওভারঅল ক্লাসিক্যাল মেকানিক্সে, যেটা তোমাদের অনেক কাছের একটা সাবজেক্ট, যেটা হয়তো তোমরা অনেকবার পড়েছো, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন যদি হও, সমস্যা মানে সেটা একটা ম্যাথামেটিক্যাল সমস্যা হতে পারে বা একটা টেক্সচুয়াল সমস্যা হতে পারে, একটা থিওরিটিক্যাল সমস্যা হতে পারে, তোমাদেরকে সবসময় ভাবতে হবে যে আচ্ছা এটাকে আমি কি করে একটা এক্সপেরিমেন্টে কনভার্ট করতে পারি এবং সেই এক্সপেরিমেন্টে আমি কিভাবে বিভিন্ন প্যারামিটারকে চেঞ্জ করতে পারি। এবং পরে যদি তোমরা ফিজিক্সে পিএইচডি করো দেখতে পাবে এটাই কিন্তু ফিজিক্স পড়ার ফান্ডামেন্টাল প্রসেস। ফিজিক্সে আলটিমেট ট্রুথ বলে কিছু হয় না, অনলি এক্সপেরিমেন্টাল ট্রুথ বলেই একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে এক্সপেরিমেন্টালি তুমি যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সত্যি। থিওরি সবসময় সত্যি নয়, এক্সপেরিমেন্টালি যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সত্যি, এবং তোমাকে সবসময় থিওরিটাকে ট্রান্সফর্ম করতে হবে টু এক্সপ্লেন দ্যাট এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। তো এটা নিয়ে আমি আর আজকে খুব বেশি কিছু বলবো না, কারণ আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই এক একটা লেকচার হতে পারে। তাই এখান থেকে তোমাদের যেটা আমি মেসেজ বা যেই কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এখন পর্যন্ত তোমরা হয়তো অনেক বেশি পড়াশুনো করেছো, যেটা বইতে একটা তথ্য দেওয়া রয়েছে বা একটা উপপাদ্য দেওয়া রয়েছে বা একটা থিওরেম দেওয়া রয়েছে, তার বেসিসে কিছু অঙ্ক করতে হচ্ছে। কিন্তু এখন তোমাদের যে মাইন্ডসেটটা তৈরি করতে হবে, যে মানসিকতাটা তৈরি করতে হবে, যে এর আলাদা আলাদা ভ্যারিয়েশন কি হতে পারে, এর আলাদা আলাদা এক্সপেরিমেন্টাল কেসেস কি হতে পারে, তাহলেই কিন্তু তুমি ফিজিক্সটা অনেক ভালো বুঝতে পারবে। এবং সেটা যদি বুঝতে পারো, শুরুর দিকে যদি এটা বুঝতে পারো, তাহলে যেটা হবে যে পরে, অনেক পরে যখন তোমরা কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে, হয়তো গেট দিতে যাচ্ছ বা নেট দিতে যাচ্ছ বা অন্য কোনো পরীক্ষা দিতে যাচ্ছ বা হায়ার স্টাডিজ করতে যাচ্ছ, ওই কনসেপ্টটার থেকে একটা অঙ্ক সলভ করা বা একটা কম্পিটিটিভ পরীক্ষার উত্তর দেওয়া অনেক বেশি ইজি হয়ে যাবে। আর এই যে কথাটা আমি বললাম একটু আগে, এই যে এক্সপেরিমেন্ট বা থট এক্সপেরিমেন্ট করা, এটা যে সবসময় খাতা পেন নিয়ে করতে হবে তা কিন্তু নয়, তুমি বাসে যেতে যেতেও এটা ভাবতে পারো। এটাই এই ফিজিক্স পড়ার একটা খুব বড় মজা। দেবুল্লাহ, আমরা নেক্সট স্লাইডটা যাই। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই হাত তুলে জিজ্ঞেস করতে পারো।
আচ্ছা, আমরা তো আপেলের গল্পটা হলো যে নিউটন আর আপেল এই দুটো প্রায় কাছাকাছি একটা বস্তু, কারণ আমরা সবসময় বলি যে নিউটন, যদিও এটা পুরোপুরি ঠিক নয় যে আপেলটা পড়ার সাথে সাথেই নিউটনের মাথায় গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা এসছিল, কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে আপেলের এটা খুব ক্লোজ রিলেশন আছে, তার কারণ হচ্ছে নিউটন। কিন্তু আমরা যদি কোয়ান্টাম মেকানিক্সের কথা বলি তাহলে কিন্তু আর আপেল দিয়ে এই গল্পটা চলবে না, তখন এটা অন্য মেকানিক্স আসবে, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। যদি অ্যাটমের দিকে যাই, মানে আপেলটা যে কার্বন অ্যাটম দিয়ে তৈরি, সেই কার্বন অ্যাটমের ব্যাপারেই যদি আমাদের ভাবতে হয় তাহলে কিন্তু আমাদের কোয়ান্টাম মেকানিক্সের কথা ভাবতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স যদি ওই কার্বনটার উপর প্রযোজ্য হয় যেটা দিয়ে আপেলটা তৈরি, তাহলে আপেলটা পুরোটাই একটা কোয়ান্টাম পার্টিকেল নয় কেন? মানে আপেলটার যে গতিবিধি, আপেলটা যে যে কাজকর্ম করে, সেগুলো কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করা যাবে না কেন? এই নিয়ে তোমরা কি কেউ কিছু বলতে চাও, বা তোমাদের কোনো তাত্ত্বিক অভিমত রয়েছে, বা তোমাদের যেটা মনে হয় শেয়ার করতে পারো হাত তুলে। সঙ্গীতা, তোমার কি মতামত এই ব্যাপারে, যে অ্যাটমদের আমরা যে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারি সেই একই কোয়ান্টাম মেকানিক্স আপেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? স্যার স্যার আমি অ্যাকচুয়ালি বলতে পারি? কোয়ান্টাম মেকানিক্স অনেক ছোট, মানে মাইক্রো লেভেলের, আর আপেল এটা একটা ম্যাক্রো লেভেল বড়, সেই জন্য। ঠিকই ঠিকই বলেছো। আরেকজন কেউ বলতে চাইছিলে কিছু? স্যার আমার মনে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স অ্যাপেলের ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে, কিন্তু ওর কোয়ান্টাম মেকানিক্স এফেক্টটা এতটাই নগণ্য যে ওটাকে মানে আমরা ক্লাসিক্যাল দিয়েই চলে যাই। তোমার কথাটা একটু ভেঙে গেল মাঝখানে, হয়তো কানেকশনের জন্য। আরেকবার একটু রিপিট করবে? না স্যার, বলছিলাম যে অ্যাপেলকেও কোয়ান্টাম মেকানিক্স দিয়ে হয়তো ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু যেহেতু ওরা ম্যাক্রো পার্টিকেল দিয়ে তৈরি, তো ওখানে কোয়ান্টামের এফেক্টটা এতটাই নগণ্য যে ওখানে ক্লাসিক্যাল দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকুলেশনটা করি। তো এটা একটা খুব খুব তোমরা দুজনেই খুব কাছাকাছি একটা উত্তর দিয়েছো, কিন্তু এটা ম্যাথমেটিক্যালিও এক্সপ্লেন করা যায়, আমরা আসবো সেটাতে। আর তার বেসটা হচ্ছে এটা যে কোয়ান্টাম মেকানিক্যাল কোনো পার্টিকেল মানেই হচ্ছে তার মধ্যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি দেখা যাবে। তার মানে কি, তার মধ্যে একটা ওয়েভ প্রপার্টি থাকবে। ইনফ্যাক্ট আমাদের সবার মধ্যেই কিন্তু একটা ওয়েভ প্রপার্টি আছে। তা আমাদের সবার মধ্যেই যদি একটা ওয়েভ প্রপার্টি থাকে, তো তাহলে আমরা ওয়েভ হয়ে একে অপরের সাথে ইন্টারফেয়ার করছি না কেন? এর কারণটা কি? তো এটা আমাদের পরের স্লাইডটায় যদি আমরা যাই, এর একটা খুব যদিও কারণটা নিয়ে আরো অনেক চর্চা করা যায়, কিন্তু দেউলনার পরের স্লাইডটায় যদি আমরা যাই, এর একটা খুব সোজা এক্সপ্লানেশন রয়েছে। এই সোজা এক্সপ্লানেশনটা হচ্ছে যে এই যে ওয়েভ নেচার অফ ম্যাটার, সেটাকে কিন্তু ডি ব্রগলি বলে একজন খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন। ডি ব্রগলির ব্যাপারে কিন্তু একটা মজার জিনিস বলতেই হবে তোমাদের, সেটা হচ্ছে ডি ব্রগলি কিন্তু ইনিশিয়ালি ফিজিক্স নিয়ে পড়াশোনা শুরু করেননি, উনি ইতিহাস নিয়ে পড়াশোনা করতেন। এবং ওনার দাদার ইনফারেন্সে বা ওনার দাদার সাথে কথাবার্তা বলতে গিয়ে ওনার মনে হয় যে ফিজিক্স সাবজেক্টটা তো খুব ইন্টারেস্টিং, এবং সেটা নিয়েই পরে পড়াশোনা করতে গিয়ে এখন তারপরে তো উনি নোবেল প্রাইজ পান, এবং বাকি ডি ব্রগলির ব্যাপারে তোমরা অনেক কিছুই হয়তো পড়েছো। তো যাই হোক, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কোয়ান্টাম মেকানিক্যালি কোনো একটা সিস্টেমকে যদি এক্সপ্লেন করতে হয়, তাহলে সেখানে কিন্তু তার এই যে ওয়েভ প্রপার্টিটা, এই ওয়েভ প্রপার্টিটাও ডমিনেন্ট লেভেলে থাকতে হবে। তো এবার ডি ব্রগলির ইকুয়েশন যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা আমাদের যে জিনিসটাতে হেল্প করে সেটা হচ্ছে এটা বুঝতে যে একটা ম্যাটারের ওয়েভ নেচার যদি থাকে তার ওয়েভলেংথ কি হতে পারে। তো এখানে যেটা দেখছো
যে এই প্লাঙ্কস কনস্ট্যান্ট বাই mv। তো এখানে মেইন সমস্যাটা হচ্ছে যে একটা আপেলকে তোমার যদি মানে তুমি যদি খুব পেশিবহুলও কেউ হও, তুমি যদি আর্নল্ড শোয়ার্জনেগারও হও, বা ধরে নেওয়া যাক বিরাট কোহলিও হও, তাহলে আপেলটাকে অনেক জোরে ছুড়লেও খুব বেশি হলে হয়তো 100 কিলোমিটার বেগে যাবে আপেলটা। ধরে নিই ব্রেট লি আপেলটা দিয়ে একটা বল করেছে, তো ম্যাক্সিমাম স্পিড কত হতে পারে? হয়তো 140 কিলোমিটার পার আওয়ার বেগে হয়তো বলটা করেছে বা আপেলটা ছুঁড়েছে। তো সেটা যদি হয়ও, এই মোমেন্টামটা এমন একটা স্টেজে থাকবে যাতে ডি ব্রগলি ইকুয়েশনে সেটা যদি তুমি বসাও, একটা আপেলের কত খুব বেশি হলে 100 কি 200 গ্রাম ওয়েট হবে, যে তারপরে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এই আপেলটা সাইজের জন্য, আপেলটা যে অনেক বড় এবং তার সাথে এর ভেলোসিটি যে লিমিটেড, তার ফলে যেটা হবে যে এই ডি ব্রগলি ওয়েভলেন্থটা এমন একটা জায়গায় থাকবে যেখানে যদিও আপেলটারও একটা ওয়েভ নেচার রয়েছে, কিন্তু সেই ওয়েভলেন্থটা এতটাই বড় যে এটা নিয়ে কোয়ান্টাম মেকানিক্যাল কিছু করা সম্ভব নয়। তো এইটা হচ্ছে আমরা আগে যে প্রশ্নটাতে এসছিলাম, সেই প্রশ্নটা কিন্তু অনেক তাত্ত্বিক প্রশ্ন, অনেক হাইপোথেটিক্যাল একটা ডিসকাশন। কিন্তু ফিজিক্সে আরেকটা খুব বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে তুমি যে জিনিসটাই ভাবছো যে এটা সম্ভবত এরকম, সেটা এক্সপ্লেন করার জন্য তোমাকে সবসময় ম্যাথমেটিক্স ব্যবহার করতে হবে, সবসময় এমন কিছু একটা ব্যবহার করতে হবে যেটা ম্যাথমেটিক্যাল একটা থিওরির উপর বেসড এবং যেটাকে রিপ্রোডিউস করা যায়। রিপ্রোডিউস করা যায় কিরম ভাবে? এই একই ইকুয়েশনে এবার কিন্তু তুমি বলতে পারো যে আচ্ছা, আপেলটা যদিও কোয়ান্টাম মেকানিক্যাল বিহেভিয়ার দেখাচ্ছে না, কিন্তু একটা ইলেকট্রন দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? তুমি যদি ইলেকট্রনটার মোমেন্টাম এখানে বসাও, তাহলে কিন্তু দেখতে পাবে তার যে ওয়েভলেন্থ সেটা এমন একটা ফেজে রয়েছে, এমন একটা জায়গায় রয়েছে যেখানে এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো তোমাদেরকে এই জিনিসটা এই জন্য আরো বলা যে তোমরা যখন থিওরিটিক্যাল কোনো একটা কিছু পড়ো বা পড়ছো, তখন সবসময় চেষ্টা করবে তার ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি সেটাকে বোঝার চেষ্টা করার। এবং ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বোঝার বেস্ট ওয়ে হচ্ছে তার কিছু এক্সাম্পল নিয়ে টেস্ট করা। মানে এই যে এই ইকুয়েশনটা, এইখানে আমরা এই প্রশ্নটাও করতে পারি, আচ্ছা তাহলে কি কোভিড-19 যে ভাইরাসটা, সেটা কি একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম? সেটা যদি জানতে হয় কি করতে হবে? কিছুই নয়। তার জন্য যে কোভিড ভ্যাকসিন নিতে হবে তা নয়, বরং তুমি যদি জাস্ট একটা রাফ এস্টিমেশন নাও যে কোভিড ভাইরাসটার সাইজ কত এবং তার মাস কত হতে পারে, তাহলে এরকম একটা আন্দাজ পাবে যে অ্যাকচুয়ালি কোভিড ভাইরাসটা ইটসেলফ একটা কোয়ান্টাম মেকানিক্যাল ম্যাটার হিসেবে তাকে বা সিস্টেম হিসেবে তাকে ট্রিট করা যায় কিনা। আমরা অবশ্যই জানি যে প্রোটন, নিউট্রন, নিউট্রিনো আরো যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো সেগুলোকে যায়, তাই সেটা নিয়ে আমরা আর ফার্দার ডিসকাস করছি না। কিন্তু তোমরা কি এই ইকুয়েশনটাকে ইউজ করে অঙ্ক করেছো অলরেডি? হ্যাঁ স্যার, করেছি। আচ্ছা, হ্যাঁ স্যার। তো এটা একটা খুব ইজি ওয়ে এই এক্সপ্লানেশনটার, যে যদিও ইপসিতাও কিন্তু একটা তার ইপসিতারও একটা ওয়েভ নেচার রয়েছে, কিন্তু কেন আমরা সেটা বুঝতে পারছি না তার কারণ হচ্ছে ইপসিতার মাস এবং ইপসিতার ভেলোসিটি। এখন ইপসিতা যদি আবার লাইটের ভেলোসিটিতে মুভ করতে শুরু করে, তাহলে কিন্তু আবার আরেকটা ইন্টারেস্টিং ফিজিক্স চলে আসবে। সেটা নিয়ে আজকে আমরা আর আলোচনা করছি না, তাহলে হয়তো আমাদের আলোচনাটা শেষ হবে না আজকে। আচ্ছা, আমরা এবার নেক্সট স্লাইডটায় যাই। আচ্ছা, এবার এখন ঘটনা হচ্ছে যে আপেল যবে পড়ে নিউটন আপেল থেকে নিউটোনিয়ান মেকানিক্স শুরু করেছিল, তারপরে কিন্তু একটা বিশাল বড় সময় কোয়ান্টাম মেকানিক্স আসেনি। মানে কোয়ান্টাম মেকানিক্স শুরুই হয়েছে এই জাস্ট 100 বছর আগে। ইনফ্যাক্ট পরের বছর কোয়ান্টাম মেকানিক্সের 100 বর্ষ উদযাপন হবে। তোমরা যদি খুব ইন্টারেস্টেড থাকো এই টপিকটায়, তোমরা অবশ্যই নোবেল লরিয়েট লেকচার যেগুলো এখন ওপেন হয়ে গেছে তোমরা ইউটিউবে দেখতে পারো। তার একটা বড় টপিক কিন্তু হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্সের 100 বছর পূর্তি। কারণ কোয়ান্টাম মেকানিক্সের অনেক বড় বড় আবিষ্কার বা অনেক বড় বড়
নোবেল প্রাইজ যেগুলো এসছে সেগুলো কিন্তু এসছে লাস্ট 50 থেকে 60 বছরের মধ্যে। তার একটা খুব বড় কারণ এটাই যে এরম কিছু তথ্য প্রযুক্তিগত এরম কিছু চেঞ্জেস হয়েছে বা টেকনিক্যাল কিছু জিনিস হয়েছে যেগুলো আমাদেরকে হেল্প করেছে এই কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমগুলোকে স্টাডি করতে। তার একটা হলো ক্রায়োজেনিক্স। আচ্ছা, তোমরা কেউ ক্রায়োজেনিক্স কথাটা শুনেছো? হ্যাঁ স্যার। ক্রায়োজেনিক কি একটু যদি আমাদের বলো। স্যার রকেট সায়েন্স সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং। রকেট সায়েন্স তো ক্রায়ো ব্যাপারটাই হচ্ছে ঠান্ডার। ক্রায়োজেনিক্স এর মেইন হলো যে এই যে কোন একটা সিস্টেমকে ঠান্ডা করতে হবে, তার যে মেইন টেকনোলজি গুলো সেগুলো কিন্তু ক্রায়োজেনিক্স এর সাথে রিলেটেড। এবং তোমরা ঠিকই বলেছো, রকেটের সাথে একটা রিলেশন আছে। এবং সেই রিলেশনটা হচ্ছে যে রকেটটার যে একটা হচ্ছে যে ফুয়েলটা লাগে, যে জ্বালানিটাকে ইউজ করা হয় সেটাকে আলট্রা লো টেম্পারেচারে রাখতে হয়। আর তার সাথে আরো কিছু ব্যাপার আছে যে যেই জায়গাটাতে লোকজন রয়েছে রকেটের, আর যে জায়গাটার থেকে একটা বিশাল বড় এক্সপ্লোশন হয়ে রকেটটা বেরোচ্ছে, তাদের মাঝখানে এরকম কিছু ক্রায়োজেনিক লেভেল রয়েছে যাতে এই টেম্পারেচারটাকে কন্ট্রোল করা যায়। কিন্তু ক্রায়োজেনিক্স এর মেইন ব্যাপারটাই হচ্ছে আমরা কি করে কোনো জিনিসকে ঠান্ডা করতে পারি। তখন তোমরা বলতে পারো, আরে স্যার ফ্রিজই তো আছে, ফ্রিজেই তো ঠান্ডা করতে পারি। তো ফ্রিজের যে ডিপ ফ্রিজটা, মানে যেখানে মাছ মাংস রাখলে সেটা জমে বরফ হয়ে যায় এবং যেখানে বরফ হয় সেইখানকার যে টেম্পারেচার সেটা কিন্তু বিশাল যে খুব নিচে বা -50-এ চলে যায় এরকমও নয়। ইনফ্যাক্ট সারা পৃথিবীতে সবচেয়ে কোল্ডেস্ট যে জায়গা সেখানকার টেম্পারেচার হচ্ছে -65°। কিন্তু ফিজিক্স যেখানে খুব ইন্টারেস্টিং হয়ে যায়, যেখানে অ্যাটমরা আর খুব একটা মুভ করে না। অ্যাটমটা যদি সবসময় মুভ করে তুমি তো তাকে অবজার্ভ করতে পারবে না, তাই আর খুব একটা মুভ করে না ওই অ্যাটমটা। সেই যে টেম্পারেচার গুলো সেগুলো কিন্তু খুব ইজিলি রিচ করা যায় না রেফ্রিজারেটর দিয়ে। তার জন্য আলাদা আলাদা কিছু টেকনোলজি আছে যেগুলোকে ইউজ করা যায়। এখন তো খুব ইজিলি লিকুইড নাইট্রোজেন, লিকুইড হাইড্রোজেন, লিকুইড হিলিয়াম ইউজ করা হয়। ইনফ্যাক্ট লিকুইড হিলিয়াম এমন একটা জিনিস যেটা না থাকলে এরকম অনেক কিছু মেডিকেল সায়েন্সে ইউজ করা হয়। যেরকম তোমরা হয়তো অনেকে এমআরআই এর কথা শুনেছো, সেখানে কিন্তু এরকম আলট্রা লো টেম্পারেচার দরকার হয়। তো তোমরা যদি কেউ পরে ফিজিক্স নিয়ে পড়াশোনা করো এবং গবেষণা করো, এই আলট্রা লো টেম্পারেচার ফিজিক্স কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস। ইনফ্যাক্ট দেবলীনা ম্যামের কাজের একটা বড় পার্ট কিন্তু ক্রায়োজেনিক্স এর সাথে কানেক্টেড ছিল। দেবলীনা, আমার পুরোটা মনে নেই, কিন্তু যদি তুই একটু বলিস ক্রায়োজেনিক্স এর কি অ্যাপ্লিকেশন ছিল তোর কাজে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যে কাজটা করতাম সেটার সঙ্গে মোবাইল বা এই যে সবকিছু এখন হাতের মুঠোয় চলে এসেছে সেটার সঙ্গে সেটার মানে একদম ডাইরেক্ট লিঙ্ক। তো কিভাবে সিলিকন চিপের উপরে সবকিছু ইন্টিগ্রেট করে সার্কিট বানানো হয়, তো মেনলি সিলিকন চিপের উপর কিভাবে ইন্টিগ্রেট করা যাবে কোনো কিছুকে, বা কি করে ন্যানো স্ট্রাকচার মানে খুব ছোট্ট ছোট্ট জিনিস একদম অ্যাটমিক স্কেলের, মানে আমরা আমাদের ল্যাবে অ্যাটমকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় বসিয়েওছি। মানে আরেকটু টাইম নষ্ট করার সুযোগ থাকলে হয়তো নিজের নামটামও লিখতাম অ্যাটম দিয়ে, সেরকমও মানে টেকনোলজি সেরকমই ছিল। এবার হ্যাঁ, অতটা সময় ছিল না তাই করিনি। তো এখন সেখানে এবার এই ধরনের জিনিস করতে গেলে সিলিকন যেহেতু হাইলি রিঅ্যাক্টিভ, এটা তো তোরা জানিসই যে এমনি বাতাসে রাখলে তো সিলিকন সবসময় সিলিকন অক্সাইড হয়ে যাবে। তাহলে আমাকে যদি মানে অ্যাটমের উপর অ্যাটম বসিয়ে কিছু করতে হয়, তাহলে অক্সিজেন থাকলে চলবে না। অক্সিজেন কেন, কোনো রকম মানে অ্যাটমসফিয়ারের যে মলিকিউল গুলো সেগুলো থাকাই চলবে না, না হলে ওই জিনিসগুলো তৈরি করা বা মানে এক্সপেরিমেন্ট করা কিছুই করা যাবে না। তাহলে সেজন্য আমাদেরকে আলট্রা হাই ভ্যাকুয়াম চেম্বার করতে হতো। মানে স্পেসে যেই লেভেলের ভ্যাকুয়াম সেই রকম একটা ছোটখাটো স্পেস আমাদের ল্যাবের মধ্যে। তো দীপজ্যোতি স্যারও ওই রকমই মানে ওই ধরনের সিস্টেমে কাজ করেছেন। এখন সেই যে ভ্যাকুয়াম আলট্রা হাই ভ্যাকুয়ামটা ক্রিয়েট করার জন্য ক্রায়োজেনিক্সটা ইউজ করতে হতো, কারণ লো টেম্পারেচারে
প্রেশারটা কমবে, মানে যে এয়ার মলিকুলগুলো চারপাশে ছোটাছুটি করছে সেগুলো হয়তো একটু থিতিয়ে যাবে, ঝিমিয়ে পড়বে টেম্পারেচার কম থাকলে। তো সেখানে ক্রায়োজেনিক্স এর অ্যাপ্লিকেশনটা ছিল আমাদের, মানে যত পারো এয়ারকে বার করে দেওয়া, যেগুলো নিতান্তই বেরোবে না সেগুলোকে ঠান্ডা করে বসিয়ে দেওয়া, এটা হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ। তো ক্রায়োজেনিক্স দিয়ে এখন ফিজিক্সের এতগুলো এরিয়া এসছে। ইনফ্যাক্ট তোমাদের সাথে রাজিবুল্লাহ হয়তো কথা বলেছে। রাজিবুল্লাহ যে এরিয়াতে কাজ করে কোয়ান্টাম কম্পিউটিং এর এরিয়াতে, কোয়ান্টাম কম্পিউটিং এর অলমোস্ট একটা রিকোয়ারমেন্টই হচ্ছে ভালো ক্রায়োজেনিক কন্ডিশন, যেখান থেকে আবার কিন্তু সুপার কন্ডাক্টিভিটিও দিকেও মুভ করা যায়। আমরা ওটা নিয়ে পরে কখনো সুযোগ পেলে কথা বলবো। এছাড়াও আরো অনেকগুলো জিনিস ঘটেছে এর মাঝে, যেমন সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টরের এরিয়ায় নতুন নতুন মেটেরিয়াল এসছে, নতুন নতুন রিসার্চ হয়েছে, যার ফলে আজ থেকে 50 বছর আগে যে কম্পিউটার তৈরি হয়েছিল সেই কম্পিউটারটা তোমরা যেখানেই থাকো তোমাদের পুরো বাড়ি নিয়েও ওই কম্পিউটারটা ঠিক করে ফিট করা যেত না। কিন্তু এখন তোমাদের প্রত্যেকের পকেটে তার থেকে অনেক বেশি পাওয়ারফুল একটা কম্পিউটার রয়েছে, যেটা হচ্ছে মোবাইল ফোন। তো সেটা কিন্তু হয়েছেই সেমিকন্ডাক্টর, এবং সেমিকন্ডাক্টরের যে স্কেলিং হয়েছে, মানে সেমিকন্ডাক্টর দিয়ে যে ট্রানজিস্টর তৈরি করা যায় সেগুলোকে আরো ছোট করে ফেলায় এই ঘটনাগুলো ঘটতে পেরেছে। সেটা নিয়ে আমরা কখনো পরে আরেকদিন নিশ্চয়ই গল্প করতে পারি। আরেকটা খুব মজার ব্যাপার হচ্ছে নতুন মেটেরিয়াল ডিসকভারি হয়েছে, এবং নতুন মেটেরিয়ালের মধ্যে এরকম হয়েছে যে রুম টেম্পারেচার সেমিকন্ডাক্টর ডিসকভার করা গেছে। এই সবগুলো মিলিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এরা কোয়ান্টাম মেকানিক্সের যে গবেষণা সেটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে। কারণ কোয়ান্টাম মেকানিক্স এর গবেষণা করতে হলে তোমাকে তো এক্সপেরিমেন্ট করতে হবে। তুমি তো শুধু বলে দিলে যে আচ্ছা আমার মনে হচ্ছে এটা এরম, বললেই হবে না। তার ম্যাথমেটিক্স এর সাথে তোমাকে কিন্তু এক্সপেরিমেন্টালি দেখাতে হবে যে এই ব্যাপারটা সত্যি হয়। ইনফ্যাক্ট এই কিছুদিন আগেই মাত্র আইনস্টাইনের যে মূল তত্ত্বটা ছিল যে লাইট কিন্তু বেন্ড করে যদি এরম হয় যে লাইটটা একটা বিশাল মাসের পাশ দিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ওখানে টাইম স্পেস যে কন্টিনিউয়াম সেটা বেন্ড হচ্ছে বলে লাইটটাও বেন্ড হচ্ছে। এটা কিন্তু এই জাস্ট কয়েকদিন আগে প্রুফ হয়েছে, তার কারণ হচ্ছে আমরা প্রুফটা দেখতে পেয়েছি। তো দেবুল্লাহ যদি পরের স্লাইডটা যাওয়া যায়, তো এইখানে আমরা একটা খুব ইন্টারেস্টিং গবেষণা, মানে আগে একটা থিওরি ছিল সেটার থেকে এক্সপেরিমেন্টালি এই জিনিসটাকে দেখা গেছে, এরকম একটা জিনিসের কথা বলবো। সেটা হচ্ছে কুলিং এর তো একটা পার্ট আমরা বললাম যে লিকুইড নাইট্রোজেন, লিকুইড হিলিয়াম দিয়ে ঠান্ডা করা যায়, কিন্তু লেজার দিয়েও ঠান্ডা করা যায়। আমরা সাধারণত জানি যে লেজার কারোর দিকে মারলে মানে সে তো গরম হয়ে যাবে, মানে সেখানে একটা টেম্পারেচার ইনক্রিজ হবে। কিন্তু এর উল্টোটাও আবার হতে পারে। সেই উল্টোটা কিভাবে হয়? সেই উল্টোটা এভাবে হয়, এটাকে ডপলার কুলিংও বলে। কেন? কারণ হচ্ছে লেজারটা যেদিকে যাচ্ছে, যদি একটা সাব অ্যাটমিক পার্টিকেল বা একটা অ্যাটম সেই দিকেই মুভ করে, তাহলে লেজারটার সাথে ওই অ্যাটমটার যখন ইন্টারঅ্যাকশন হবে এবং অ্যাটমটার যে নেক্সট অ্যালাউড এনার্জি স্টেট, যেহেতু অ্যাটম একটা কোয়ান্টাইজড ফর্মে বিহেভ করে সেই জন্য সে কিন্তু যে কোনো এনার্জি স্টেটে যেতে পারে না, সে একটা নেক্সট অ্যালাউড এনার্জি স্টেটেই একমাত্র যেতে পারে যদি এই যে লেজারটা দিয়ে আমি অ্যাটমটাকে হিট করেছি বা অ্যাটমটার দিকে যে লেজারটা ছুঁড়ে মেরেছি, যদি তার মধ্যে যথেষ্ট এনার্জি না থাকে তাহলে সে ওই নেক্সট এনার্জি স্টেটে যেতে পারবে না। কিন্তু এটা হচ্ছে যদি অ্যাটমটা স্থিতিশীল থাকে, কিন্তু অ্যাটমটা যদি লেজারটার যেদিকে যাচ্ছে সেদিকেই মুভ করে, তাহলে ডপলার এফেক্টের জন্য, তোমরা হয়তো ডপলার এফেক্ট পড়েছো, ডপলার এফেক্ট কারোর কি মনে আছে এই ডপলার এফেক্টটা কোথায় খুব প্রযোজ্য, বা তোমরা দৈনন্দিন লাইফে এটার এক্সাম্পল ডপলার এফেক্টের কিছু মনে আছে তোমাদের? কেউ বলবে? ডপলার এফেক্ট হচ্ছে, বলবো, তরঙ্গের হ্যাঁ উৎসের বলো। সাপেক্ষে একটি পর্যবেক্ষকের গতিশীলতার সাথে সম্পর্কিত এবং তরঙ্গের কম্পাঙ্কের আপত্ত পরিবর্তনের সঙ্গেও সম্পর্কিত। দারুণ দারুণ। নেক্সট ক্লাসটা তুমি নিতে পারো,
তো ঠিকই বলেছে ইপসিতে, যেটা ডপলার এফেক্টে যেটা হয় তার একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে, যদি তুমি কোথাও একটা দাঁড়িয়ে থাকো আর একটা ট্রেন যদি তোমার দিকে আসে, আওয়াজটা খুব বেড়ে যাচ্ছে মনে হয়, আর ট্রেনটা যদি বেরিয়ে যায় তখন আওয়াজটা কমে যাচ্ছে মনে হয়। তো এটাই স্যার ডপলার এফেক্টের। অ্যাম্বুলেন্স সাইলেন্ট তো হবে এক্সাম্পল। হ্যাঁ, ঠিক ঠিক ঠিকই বলেছেন। মানে যে কোনো একটা ওয়েভ যদি যে অবজারভার বা যার সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে ওয়েভটার, তার দিকে আসলে আর তার থেকে দূরে গেলে এর একটা এফেক্ট হয়, সেটাই মূলত ডপলার এফেক্ট। তো এবার যেটা লেজারের ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে যে যখন লেজারটা যেদিকে যাচ্ছে আর অ্যাটমটা যেদিকে যাচ্ছে, দুটো একই ডিরেকশনে যদি হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে এই ইন্টারঅ্যাকশনে এই অ্যাটমটার মধ্যে যে এনার্জি ট্রান্সফার হয় সেটাও যথেষ্ট নয় যাতে এই অ্যাটমটা নেক্সট এনার্জি অ্যালাউড এনার্জি স্টেজে মুভ করতে পারে। কিন্তু যদি উল্টোটা হয়, উল্টোটা কিরম, যে অ্যাটমটা যেদিকে যাচ্ছে লেজারটা তার উল্টো দিক থেকে আসছে, তাহলে কি হয়, তাহলে এই অ্যাটমটা যে ওয়েভলেন্থটা ফেস করে সেটা কিন্তু তাকে অ্যালাউ করে, মানে তার এনার্জিটা যথেষ্ট হয় যে এই অ্যাটমটা হঠাৎ করেই তার নেক্সট অ্যালাউড এনার্জি স্টেটে যেতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে নেক্সট অ্যালাউড এনার্জি স্টেটটা কিন্তু স্টেবল নয়, যার ফলে ইমিডিয়েটলি এনার্জি রিলিজ করে অ্যাটমটা স্টেবল হয়ে যায়। এবং এই স্টেবিলিটিটা অলমোস্ট, মানে এটা বলতে পারো যে অ্যাটমটা স্থিতিশীল একটা পরিস্থিতিতে চলে আসে। তো এই যে স্থিতিশীল পরিস্থিতিতে চলে আসে, এটা কিন্তু এর এফেক্টটা অলমোস্ট লাইক কুলিং। আমি যদি অ্যাটমটাকে কুল ডাউন করতাম তাহলেও অ্যাটমটা কিন্তু এরকম স্থিতিশীল স্টেজে আসতো। তোমরা গ্যাসের গতিসূত্র সংক্রান্ত অনেক কিছু হয়তো পড়েছো, সেখানে হয়তো এটাও পড়েছো যে যদি আমরা টেম্পারেচার কমাতে থাকি তাহলে কিন্তু গ্যাসের গতিশীলতা আস্তে আস্তে কমতে থাকে, ভেলোসিটি কমলে, টেম্পারেচার কমলে গ্যাসটার যে ভেলোসিটি, সেটাও গ্যাস মলিকিউলটার যে ভেলোসিটি সেটাও কমতে থাকে। তো এইভাবেও কিন্তু কুলিং করা যায়, এবং এটা এক্সপেরিমেন্টালি দেখানো গেছে যে এটা করা যায়, এর জন্য নোবেল প্রাইজও পেয়েছেন। ইনফ্যাক্ট এটা ল্যাবে বা ল্যাবরেটরিতে খুব রেগুলারলি ক্রিয়েট করা হয় অনেক ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য, বা ওই অ্যাটমটাকে ট্র্যাপ করার জন্য। কিভাবে ট্র্যাপ করা, যদি আমি ওই অ্যাটমটার চারদিকে অনেক দিক থেকে, একটা অ্যাটম তো পাওয়া যায় না, অনেকগুলো অ্যাটম একসাথে থাকবে, তার চারিদিক থেকে যদি তার উপর লেজার রশ্মি নিক্ষেপণ করি, যেটা তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু এরকম অনেকগুলো অ্যাটম একসাথে একটা স্থিতিশীল পরিস্থিতিতে থাকতে পারে। তো কেন এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কারণ হচ্ছে এই লেজার কুলিং কিন্তু, যেটা তোমরা হয়তো পরে পড়বে, লেজার কুলিং কিন্তু ফিজিক্সে একটা খুব বড় ডিসকভারি, যেটা আমাদের হেল্প করেছে এমন কিছু এক্সপেরিমেন্ট করতে যেগুলো সাধারণ পরিস্থিতিতে করা সম্ভব নয়, অথবা ক্রায়োজেনিক কন্ডিশনে একটা খুব এক্সট্রিম ক্রায়োজেনিক কন্ডিশন ক্রিয়েট করতে হবে, বা আলট্রা লো টেম্পারেচার ক্রিয়েট করতে হবে এই মেজারমেন্ট গুলো করতে গেলে। এইখানে আমরা আবার একটা খুব মজার কোয়েশ্চেন যেতে পারি, যে ধরে নাও আমরা এই লেজার কুলিং ইউজ করে অ্যাবসলিউট জিরো তে একটা অ্যাটমকে নিয়ে গেলাম। আচ্ছা, অ্যাবসলিউট জিরো কি, কেউ কি, কারো কি মনে আছে? -273। ঠিক, ঠিকই। তো এরকম ধরে নেওয়া যাক একটা অ্যাটমকে পুরোপুরি স্থিতিশীল সিচুয়েশনে, কন্ডিশনে আমি নিয়ে গেছি। তখন প্রশ্ন হচ্ছে যে যদি এই অ্যাটমটা অ্যাবসলিউট জিরোতে থাকে, তাহলে কি তার ইলেকট্রন গুলোর মুভমেন্ট বন্ধ হয়ে যাবে? তাহলে কি তার ইলেকট্রন গুলো আর তার নিউক্লিয়াসের চারপাশে ঘোরাফেরা করবে না? তোমাদের কি মনে হয়? স্যার, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অনুসারে কি অ্যাকচুয়ালি ইলেকট্রন কি অ্যাটমের চারিদিকে ঘোরে, না ওর তো প্রবাবিলিটি নির্ণয় করা হয়? হ্যাঁ, প্রবাবিলিটি নির্ণয় করা হয়, ঠিকই বলেছো। এবার আমরা যদি সেটাই ধরি, তাহলে প্রশ্নটা এভাবেও বলা যায় যে তাহলে কি এই যে ইলেকট্রন ক্লাউডটা বা ইলেকট্রনের যে স্পেস প্রবাবিলিটিটা, সেটা কি এরকম জায়গায় আসতে পারে যে সেটা স্থিতিশীল হয়ে গেছে আর সেটা মুভ করছে না? হতে পারে মনে হচ্ছে স্যার।
আর কেউ কিছু বলবে? ইলেকট্রন তো মুভ করতে পারে না, কারণ তো ওর মোশন নেই তো। আচ্ছা, আর আর কেউ, আমরা আসছি এই প্রশ্নের উত্তরে আসছি এক্ষুনি। আর কেউ কিছু বলতে চাও? আচ্ছা দেখো, এটা আমি ইলেকট্রন বললাম ঠিকই, কিন্তু এটা যে কোনো সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে বা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে প্রযোজ্য, যে তুমি যদি এই এক্সট্রিম লো টেম্পারেচার বা অ্যাবসলিউট জিরোতে যেতে পারো, তারপরেও কিন্তু সে পুরোপুরি স্ট্যাটিক থাকবে না। কেন থাকবে না? তার কারণ, তার উত্তর লুকিয়ে রয়েছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালে। হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলছে? হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে যে তুমি একটা কোয়ান্টাম পার্টিকেলের মোমেন্টাম এবং পজিশন একই সাথে যদি নির্ণয় করতে যাও, তাহলে সেখানে একটা আনসার্টেনিটি থাকবে বা একই সাথে নির্ণয় করতে পারবে না ঠিক করে। কিন্তু যদি আচ্ছা, হ্যাঁ দিব্যদিকে একটু ইন্টারাপ্ট করছে, এই টকটা হুম চলার সময়ই দেখলাম যে হুম আগের কিছু কোয়ান্টামের ক্লাস তো হয়েছে, এবার একটা গ্রুপে একজন কোশ্চেন লিখেছে যে হ্যাঁ স্যার বললেন যে ওয়েভ নেচার বা পার্টিকেল নেচার একসঙ্গে দেখা যাবে না বা পজিশন মোমেন্টাম একসাথে মাপা যাবে না, কিন্তু মানে এটা প্রকৃতির বাধা রয়েছে, এই বাধাটা এক্স্যাক্টলি কি? দেখো, এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এটা কেন হয় এটা কিন্তু আমরা ডিফাইন করতে পারিনি এখনো। ইনফ্যাক্ট ফিজিক্সে এরকম কিছু কিছু চ্যালেঞ্জেস রয়েছে বা এমন কিছু কোয়েশ্চেন রয়েছে যেগুলো কিন্তু আমরা এখনো এক্সপ্লেন করতে পারিনি। এবং কেন কোনো একটা পার্টিকেল ওয়েভ নেচার এক্সিবিট করে এবং একটা ওয়েভ পার্টিকেল, মানে এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কেন থাকে এবং কেন এখানে একটা আনসার্টেনিটি থাকে, এটা কিন্তু যেটা তোমরা হয়তো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে পড়েছো, এটা কিন্তু আমরা এখনো জানি না। ইনফ্যাক্ট এটা একটা খুব গবেষণার খুব ইন্টারেস্টিং বিষয়। শুধু এটা নয়, এরকম আরো অনেক কিছু গবেষণার খুব ইন্টারেস্টিং বিষয় রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সময়। যারা মূলত কসমোলজি নিয়ে পড়াশুনো করে বা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যারা রিলেটেড ইন্টারেস্টেড, তাদের কাছে সময়টাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং বিষয়। যে সময়টা কি আসলেই এক্সিস্ট করে, না এটা আমাদের পারসেপশন, বা সময়ের তীরটা শুধু সামনের দিকেই যাচ্ছে, এরকম কি করে হয়। তা আমি ওই দিকটায় আর যাচ্ছি না, কিন্তু তুমি যেটা যে প্রশ্নটা এসছে, এটা একটা খুব ভ্যালিড প্রশ্ন এবং এর উত্তর হচ্ছে, এই উত্তরটা আমরা জানি না, এবং জানি না বলেই আমরা এই নিয়ে গবেষণা করার চেষ্টা করছি যে আসলে কেন ওয়েভ, এবং হতে পারে হয়তো আমরা আরো গবেষণা করার পরে এটা জানতে পারবো, বা হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল কেন এক্সিস্ট করে, এটা কিন্তু এক্সপ্লেন করা সম্ভব নয়। তো যেই প্রশ্নের যেটা নিয়ে আমরা ডিসকাশন, হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন বলছি যে আমরা অল হিউম্যান বিংস আর যে কোনো জিনিস তো সেই সাব অ্যাটমিক পার্টিকেল বা অ্যাটম দিয়েই তৈরি। হ্যাঁ, তো ফান্ডামেন্টালি দেখতে গেলে জীব আর জলের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? ওরাও অ্যাটম দিয়ে তৈরি, আমরাও অ্যাটম দিয়ে তৈরি, তো আমাদের মধ্যে কনসিয়াসনেসটা ওদের মধ্যে কনসিয়াসনেসটা আসছে না কেন যদি কোয়ান্টাম যে এই মেকানিক্যাল অ্যাপ্রোচ যাই? কনসাসনেসের প্রশ্নটা তো খুব কমপ্লিকেটেড। এটা তো আমরা এই সেশনে উত্তর দেওয়া প্রায় অসম্ভব, কিন্তু তোমার প্রশ্নটা অবশ্যই ঠিক যে যদি সবকিছুই অ্যাটম দিয়ে তৈরি হয়, এরকম হতেই পারে যে যে কার্বন অ্যাটম হয়তো আইনস্টাইনের শরীরে ছিল, যে সংখ্যক কার্বন অ্যাটম, তারই কিছু কার্বন অ্যাটম হয়তো আমাদের এই এই গ্রুপে যারা আমরা কথাবার্তা বলছি, আমাদের শরীরে হয়তো সেই কার্বন অ্যাটমেরই কিছু কার্বন অ্যাটম রয়েছে। তো তাই যদি হয়, তাহলে আমার কনসাসনেস আইনস্টাইনের কনসাসনেসের মতো নয় কেন? বা আরেকটা, এর নেক্সট স্টেজের কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি যে কার্বন অ্যাটম দিয়ে তৈরি, সেই দিয়েই তো আরো অন্য অনেক জিনিস তৈরি, কিন্তু সবাই তো কনসাস নয়, সেটা কেন? তো আনফরচুনেটলি, বা আমরা এই প্রশ্নের উত্তর জানি না, কিন্তু এই প্রশ্নটা কিন্তু একেবারে যে ইনভ্যালিড এরকম নয়। এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এবং এই প্রশ্নটা এমন একটা জায়গায় যায় যেখানে ফিজিক্স এবং ফিলোসফি ওভারল্যাপ করে, আর তার সাথে তো বায়োলজি আছেই। কারণ এই কনসাসনেসের ডেফিনেশনটা খুব আলাদা তুমি যদি এই বিভিন্ন সাবজেক্ট গুলো নিয়ে ঘাটাঘাটি করো।
আজকে যেহেতু আমাদের অতটা সময় হবে না, আমরা হয়তো পুরোটা শেষ করতে পারবো না, এই ডিসকাশনটা যেতে পারবো না, কিন্তু এই ডিসকাশনটা করতে হলে তাহলে একটা ভালো জায়গায় বসে চা এবং মুড়ি নিয়ে কিন্তু গল্পটা শুরু করতে হবে। এটা খুব অল্প সময়ে গল্পটা শেষ করা সম্ভব না। আচ্ছা সায়নী, একটা প্রশ্ন আছে, বলো সায়নী। স্যার বলছি যে এই যে কনসাসনেস মানে অ্যাকর্ডিং টু বায়োলজি, তো তার তো কিছু জীবের কিছু মানে শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা কিছু ধর্ম থাকে, সেগুলোর কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে মানে শুধু যে অ্যাটম থাকলে সে লিভিং নন লিভিং ব্যাপারটা আমি ফিজিক্স অ্যাসপেক্ট থেকে বলছি না, আমি বলছি যে বায়োলজিক্যাল দিক থেকে তার কিছু ক্রাইটেরিয়াস থাকে যেগুলো যেমন রিপ্রোডাকশন। হ্যাঁ, মানে অ্যাটম থাকলে সেটা রিপ্রোডাক্ট করতে পারবে বা অ্যাটম মানে এটা কিন্তু কোনো ব্যাপার নয়। দুটোর মধ্যে লিভিং নন লিভিং দুটোর মধ্যেই অ্যাটম আছে, ঠিক আছে, মানে কিন্তু রিপ্রোডাকশনের তারা পার্টিসিপেট কেউ কেউ করতে পারে, কেউ কেউ পারছে না। তুমি যেটা বলছো সেটা হচ্ছে লিভিং নন লিভিং এর যে পার্ট, সেটা একটা তো আসপেক্ট বটেই, কিন্তু যারা লিভিং এবং যারা ইভেন রিপ্রোডিউস করতে পারছে এরকম যে পুরো স্পিসিসটা, তাদের মধ্যেও কিন্তু কনসাসনেসের অনেক ডিফারেন্স রয়েছে। মানে কিছু লিভিং বিং রয়েছে যারা কনসাস ইন এ সেন্স যে তারা শুধু রেসপন্ড করতে পারে, মানে এ স্টিমুলি এলে সে বি রেসপন্স দেয়। কিন্তু তুমি যত এই অ্যানিমাল কিংডমে শুধু যদি যে কোনো একটা স্পিসিসের কথা ভাবো, যত উপরের দিকে যেতে থাকবে তত দেখতে পাবে যে কনসাসনেসের যে ফর্ম সেটা আরো কমপ্লেক্স হয়ে গেছে। তাই এই কোয়েশ্চেনটার মানে ফার্স্ট আমাদেরকে কনসাসনেস পার্টটাকে ডিফাইন করতে হবে, এবং সেটা কিন্তু লিভিং বিং এর জন্য কনসাসনেসের ডেফিনেশন যেরকম বা বায়োলজির দিক থেকে কনসাসনেসকে যেভাবে ডিফাইন করা যায়, ফিলোসফিক্যালি কনসাসনেসের ডেফিনেশন আবার অন্যরকম। তাই এটা অনেক লম্বা আলোচনা, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং একটা আলোচনা। কেন? কারণ হচ্ছে যে এই আলোচনাটার কিন্তু সাদা এবং কালো এরকম নয়, মানে ব্যাপারটা এরকম না যে এ কনসাস নয়। ইভেন যে কনসাস তাদের মধ্যেও কিন্তু একটা খুব বড় স্পেকট্রাম রয়েছে, একটা অনেক বড় ভ্যারাইটি রয়েছে। যে কেউ এমন একটা কনসাসনেস রয়েছে যেটা এ বা বি, মানে এ হলে সে বি করে। কিন্তু এরমও কিছু কনসাসনেস রয়েছে, যেমন মানুষ বলতে পারো, শিম্প্যাঞ্জি বলতে পারো, যারা কিন্তু অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে পারে, যেটা আবার ওই নিম্ন স্তরের যে কনসাস স্পিসিস তারা কিন্তু হয়তো করতে পারে না, তারা জাস্ট রেসপন্ড করে। যেমন গাছ হয়তো ফটোট্যাকটিক ওয়েতে যেদিক থেকে আলো আসছে তার জন্য একটা রেসপন্স দেখায়। এবার সেই এই যে ডিভিশন গুলো এবং এই ডিভিশনের উপর ভিত্তি করে যে ডিসকাশন, এটা ইটসেলফ একটা খুব বড় সায়েন্স। ইনফ্যাক্ট শুধু তাই নয়, এই সায়েন্সটাকে বোঝার জন্য আবার ফিজিক্সও ইউজ করা হয়। যেমন এমআরআই করে, ফাংশনাল এমআরআই বলে একটা জিনিস আছে, যেটা করে এটা দেখা যায় যে আমাদের ব্রেন কোনো একটা কিছুতে কিভাবে রেসপন্স করে। মানে আমি আপেল দেখলে কিভাবে রেসপন্স করি, আবার আমি যদি একটা খুব ছোট্ট বাচ্চার মুখের কথা ভাবি যে হাসছে, তাহলে আমি কি করে রেসপন্স করি, এবং তার যে ক্যাটেগরাইজেশন, এগুলো নিয়েও প্রচুর রিসার্চ রয়েছে। আজকে হয়তো আমরা এই টপিকটাতে খুব ডিটেলে যেতে পারবো না, এবং আমি এই জন্যই যেতে চাইছি না, কারণ হচ্ছে এই টপিকটা নিয়ে শুধু একটা কি দুটো কথা বললে এটা সাদা বা কালো এরকম দেখাবে, কিন্তু এই টপিকটা অনেক বেশি ব্রড এবং এটা একটা স্পেকট্রামের মতো। কিন্তু তোমাদের যদি এই টপিকে ইন্টারেস্ট থাকে তোমরা অবশ্যই জানিও, আমরা চেষ্টা করব এটা এই টপিকের সাথে রিলেটেড কিছু লোককে এই স্টেজে আনতে। আমি এরকম কিছু লোককে চিনি যারা কনসাসনেস এর উপরে রিসার্চ করে, আমরা তো চেষ্টা করবো তাহলে তাদের সাথে একবার কথা বলার। দেউলনা, যদি পরের স্লাইডটায় যাই। আচ্ছা, এটা পরে আরেকটা যদি ক্লিক করিস দুটো ছবি আসবে। আচ্ছা, কেউ কি এই দুজন লোককে চেনো? না। আচ্ছা, বাদিকে যে লোকটাকে দেখতে পাচ্ছ, যার হাতে একটা নোবেল প্রাইজ রয়েছে, এর নাম ক্লাউস ভন ক্লিটসিং। ক্লাউস ভন ক্লিটসিং এর নামে একটা কনস্ট্যান্টও রয়েছে, তোমরা পরে হয়তো পড়বে। আমার এই ছবিতে যে দুজন আছে তাদের দুজনের সাথেই দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং ইনফ্যাক্ট
তোমরা এই আনসার্টেনিটি প্রিন্সিপালের যে একটা লোগো রয়েছে সেই লোগোটা কিন্তু একটা নোবেল লরিয়েটদের মিট আপের ইভেন্টে একটা নোবেল লরিয়েটে নোবেল প্রাইজের রেপ্লিকার ছবি। সেই ছবিটা আমি সৌভাগ্যবশত তুলতে পেরেছিলাম। তো এই বাদিকে যাকে দেখছো এর নাম ক্লাউস ভন ক্লিটসিং। এই নোবেল প্রাইজ পায় কিসের জন্য? রেজিস্ট্যান্সের যে একটা কোয়ান্টাইজড রূপ রয়েছে। আমরা রেজিস্ট্যান্স যেভাবে পড়েছিলাম সিচুয়েশনে ভি ইকুয়াল টু আই আর, তার আর এর মধ্যে কিন্তু মেটেরিয়ালের একটা আসপেক্ট রয়েছে যেটা চেঞ্জ হয়ে যেতে পারে মেটেরিয়াল টু মেটেরিয়াল। কিন্তু ক্লাউস ভন ক্লিটসিং এটা দেখিয়েছিল যে রেজিস্ট্যান্সকে কিন্তু কোয়ান্টাইজড ফর্মে এক্সপ্রেস করা যায়। আমি তোমাদেরকে, তোমরা যদি এই ক্লাউস ভন ক্লিটসিং এর থিওরি এবং ওর রিসার্চের ব্যাপারে পড়ে না থাকো এখনো, পরে অবশ্যই আমি খুব শিওর যে তোমরা এটা পড়বে। এবং এটা খুব ইন্টারেস্টিং, এই যে এক্সপেরিমেন্ট গুলো ক্লাউস ভন ক্লিটসিং করেছিল যেটা কোয়ান্টাম হল এফেক্ট এর সাথে রিলেটেড, আমি খুব শিওর যে তোমরা সম্ভবত এটা আন্ডারগ্র্যাডেই পড়বে। আর ডান দিকে যে লোকটাকে দেখছো এর নাম হচ্ছে জোসেফসন। জোসেফসনের একটা ব্যাপার হচ্ছে যে জোসেফসন এর নামে একটা, মানে এই ছবিতে যাদের দুজনকে দেখছো দুজনের নামই কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, জোসেফসন জাংশন এবং জোসেফসন কনস্ট্যান্টটা অবশ্যই তোমরা শুনে থাকবে। জোসেফসন যেটা করতে পেরেছিল সেটা হচ্ছে ভোল্টেজ, ভি ইকুয়াল টু আই আর যে বলছিলাম, সে ভোল্টেজটার যে একটা কোয়ান্টাইজড রূপ আছে এইটা প্রমাণ করতে পেরেছিল। কারণ কোয়ান্টাইজড রূপ থাকার মানেটা কি? কোয়ান্টাইজড রূপ থাকার মানে হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটির কথা আমি বলছি সেগুলোকে কোনো একভাবে ফান্ডামেন্টাল যে ইউনিট গুলো বা ফান্ডামেন্টাল যে এন্টিটি গুলো, যেমন ধরো এইচ প্লাঙ্কস কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ এন্ড সো অন, এটাতে এক্সপ্রেস করা। তো এরা দুজন খুব গ্রাউন্ড ব্রেকিং যে কাজগুলো করে তার এটাই একটা হচ্ছে যে রেজিস্ট্যান্সকে কোয়ান্টাইজ করা, আরেকটা হচ্ছে ভোল্টেজকে কোয়ান্টাইজ করা। তো এই রেজিস্ট্যান্স ভোল্টেজ এই কোয়ান্টাইজেশনটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু ইলেকট্রিক চার্জকে ম্যানিপুলেট করে আমি একটা প্রি ডিফাইন্ড বা প্রিসাইজলি ডিফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি বা ম্যাগনেট তৈরি করতে পারি, যার সব প্যারামিটার গুলোই একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট দিয়ে এক্সপ্রেস করা যায়। মানে প্লাঙ্কস কনস্ট্যান্ট বা স্পিড অফ লাইট বা চার্জ অফ ইলেকট্রন এরম ভাবে এক্সপ্রেস করা যায়। তো এটা কেন আমি তোমাদেরকে বলছি? এটা বলছি এই কারণে যে আমরা আরেকটা মজার ঘটনার কথা ভাবি। সেই ঘটনাটা কিরকম, দেবুলনা যদি নেক্সট স্লাইডটায় যাস, যে ধরে নাও তোমরা নিশ্চয়ই বাজার টাজারে যাও বা যদি বাজারে নাও যাও, যখন কিছু কেনো সেখানে ভর পরিমাপের ব্যাপারটা নিশ্চয়ই শুনেছো, যে 1 কেজি আলু কিনবো বা 500 গ্রামের আতপ চাল কিনবো। এখন ঘটনাটা হচ্ছে যে 1 কেজিটা ডিফাইন হয় কোথার থেকে? কে বললো যে এটাই হচ্ছে 1 কেজি? তো তোমরা কি কেউ জানো যে 1 কেজিটা কোথার থেকে ডিফাইন্ড হয়, বা কি করে তুমি, ধরে নাও তুমি বাজারে লালু কাকুর দোকান থেকে প্রত্যেকবার 3 কেজি আলু কেনো, তো এবার তোমার হাতে নিয়ে মনে হচ্ছে এই আলুটা তো ঠিক 3 কেজি নয়। তো তুমি লালু কাকুকে বললে, লালু কাকু কি ব্যাপার, আলু তো 3 কেজি মনে হচ্ছে না। লালু কাকু বললে, এই দেখো 1 কেজির 3টে বাটখারা দিয়েছি, ঠিকঠাক মাপ হয়েছে, তুমি যে কেন এরকম বলছো আমি তো বুঝছি না। তো এবার তুমি বাটখারাটা হাতে নিয়ে দেখলে যে না, এটা মনে হচ্ছে 1 কেজি পুরো নয়, কিন্তু এই যে তুমি বললে ওটা 1 কেজি নয়, তো তুমি প্রমাণ করবে কি করে যে আসলে ইউনিভার্সাল যে 1 কেজি এটাই সেই 1 কেজি, বা এটা সেই 1 কেজি নয়? এই 1 কেজির পরিমাপটা আসে কোথার থেকে, এটা কি জানো কেউ? ওটা তো একটা ডিফাইন করা অফিস ছিল। হ্যাঁ, শান্তি গোপাল বলো। ফ্রান্সের প্যারিস শহরে যে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্স এর যে অফিস আছে, ওখানটায় প্ল্যাটিনাম ইরিডিয়াম 0 কেলভিন না 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই যে একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের একটা চোং টাইপের কিছু একটা আছে, মানে ওর মাছটা মনে হয় 1 কেজি কেউ একজন বলেছিল, সেখান থেকে হয়তো 1 কেজি নেওয়া হচ্ছে।
ঠিকই বলেছে শান্তি গোপাল, যে এই যে বাদিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই প্ল্যাটিনাম ইরিডিয়ামের অ্যালয়ের তৈরি যে 1 কেজির মাস, সেটা একটা অত্যন্ত হাই সিকিউর জোনে রাখা রয়েছে। এবং সেটাই কিন্তু 1 কেজি স্ট্যান্ডার্ড, বা বলা ভালো 1 কেজি স্ট্যান্ডার্ড ছিল এতদিন। এবং সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। কি করে চেঞ্জ হলো আমি বলছি সেটা। এখন ধরে নাও আমাদের তোমাদের নিশ্চয়ই মনে আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ কিন্তু চুরি হয়ে গেছে। তো এখন এরকম কোন একটা খুব ক্রিয়েটিভ চোর সে বলল, দেখ ভাই এত কষ্ট করে লাভ নেই, তার থেকে আমি 1 কেজির বাটখারাটাই চুরি করে নেবো। তো সে যদি এখন হঠাৎ করে এই এই প্যারিসের যে সিকিওর একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে 1 কেজির প্ল্যাটিনাম ইরিডিয়ামের এই সিলিন্ডারটা রাখা রয়েছে, সেটা যদি চুরি করে নেয়, তাহলে সারা পৃথিবীতে কিন্তু 1 কেজির আকাল পড়ে যাবে। যে কি করে এবার বুঝবো 1 কেজি কি? কেন? কারণ হচ্ছে এই স্ট্যান্ডার্ড মেজারমেন্টটার সাথে কিন্তু কোনো ইউনিভার্সাল কনস্ট্যান্টের কানেকশন নেই। মানে এটা যদি হারিয়ে যায় তাহলে কোথাও একটা খুঁজে বার করতে হবে আর কোথায় এরকম 1 কেজি রয়েছে। জেনারেলি প্রত্যেক দেশেই এই 1 কেজির ইকুইভ্যালেন্ট একটা 1 কেজি একটা দাঁড়িপাল্লায় রেখে সেই অন্য 1 কেজিটা সেই দেশে দেওয়া হয় এবং তারা নিজেদের স্ট্যান্ডার্ড ডিফাইন করে। কিন্তু আমি তো এটা একটা বানিয়ে গল্প বললাম, অবশ্যই এরকম হয়তো হবে না। কিন্তু এখানে মূল কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা কি ভরের পরিমাপ এমন ভাবে করতে পারি যাতে সেটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট গুলোর সাথে এমন ভাবে যুক্ত থাকে যাতে যদি এই বাটখারাটা হারিয়েও যায়, আমি এক্স্যাক্টলি জানি ওই ইউনিভার্সাল কনস্ট্যান্টের নাম্বার গুলো বসিয়ে এটা 1 কেজি কিনা আমি ডিফাইন করতে পারবো। সেটাই কিন্তু করা হয়েছে এই জোসেফসন আর ক্লাউস ভন ক্লিটসিং এর যে কাজ, তার উপর ভিত্তি করে এই 1 কেজির একটা এমন ফরম্যাট বার করা হয়েছে যেটা মূলত হচ্ছে কনস্ট্যান্ট গুলোকে ইউজ করে। এটা নিয়ে তোমরা একটুখানি ইন্টারনেট ঘাটলেই পাবে। তো সেটা কি করে হয়েছে, সেটা এরকমই যে ধরো একদিকে যদি আমি বাটখারাটা বসাই আর আরেক দিকে যদি আমি একটা ইলেকট্রোম্যাগনেট বসাই, যেখানে আমি খুব প্রিসাইজলি কিছু কারেন্ট পাস করতে পারবো, তাহলে কি হবে, বাটখারাটা মানে এই যে পাল্লা দুটোকে ব্যালেন্স করা, সেটা আমি ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড দিয়ে ব্যালেন্স করেছি, যে ফিল্ডটার একটা অবশ্যই বল রয়েছে এবং সেই বলের যে মাস পার্টটা, সেই মাস পার্টটা আমি কিন্তু অলরেডি ডিফাইন করতে পারবো ইউনিভার্সাল কিছু কনস্ট্যান্ট দিয়ে। যে কনস্ট্যান্ট গুলো হচ্ছে কি ম্যাক্স প্লাঙ্কস কনস্ট্যান্ট, ভেলোসিটি অফ লাইট এবং ইলেকট্রনের চার্জ, যেগুলো কিন্তু কনস্ট্যান্ট, এগুলো চেঞ্জ হওয়ার প্রয়োজন নেই এবং তুমি যে কোনো জায়গার থেকে তোমার কাছে প্ল্যাটিনাম ইরিডিয়ামের ওই সিলিন্ডারটা না থাকলেও 1 কেজি কি এটা ডিফাইন করতে পারবে। এই কাজটা শেষ হয় 2019-এ এবং এটা একটা খুব ইন্টারেস্টিং কাজ, তোমরা চাইলে এটা নিয়ে একটু পড়াশোনা করতে পারো। তো তোমাদেরকে কেন এই কথাটা বললাম, এই কথাটা এই জন্যই বলা যে নেক্সট টাইম তোমরা যখন বাজারে যাবে এবং কেউ যদি তোমার জিজ্ঞেস করে, সে তো বুঝলাম ফিজিক্স পড়ছো কিন্তু ফিজিক্স জেনে আমার কি হবে ভাই, ফিজিক্স জেনে কি হবে, এই যে আমরা বাজারে 1 কেজির কোনো একটা 1 কেজি শুধু নয়, যে কোনো ওয়েটের কিছু একটা জিনিস কিনছি, তার যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু ফিজিক্সের আগে ছিল ক্লাসিক্যাল ফিজিক্স এখন বা ক্লাসিক্যাল মেকানিক্স, এখন কিন্তু সেটা কোয়ান্টাম মেকানিক্যাল কিছু এন্টিটি দিয়ে অলরেডি ডিফাইন্ড হয়ে গেছে। তো আমাদের আর খুব বেশি টাইম লাগবে না, আর দুটো স্লাইড রয়েছে। দেউলনা যদি পরের স্লাইডটায় যাস। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা হলো এন্ট্যাঙ্গেলমেন্টকে ইউজ করে ঘোস্ট ইমেজিং কি করে তৈরি হয়, এবং এটাই আমাদের আজকে লাস্ট টপিক। তোমাদের যদি কাউকে অলরেডি ডিসকাশন মানে যেতে হয় তোমরা অবশ্যই যেতে পারো। আমি যেহেতু রাত হয়ে গেছে, আমার এখানে এখনো রাত নয় কিন্তু তোমাদের ওখানে তো রাত হয়ে গেছে, কিন্তু এটাই আজকে আমাদের লাস্ট টপিক। তারপরে আমরা কিছু ছোটখাটো প্রশ্ন নেব আর আজকের জন্য ওখানেই শেষ হবে। আচ্ছা, ঘোস্ট ইমেজিং জিনিসটা কি, তোমরা কি কেউ শুনেছো এই ঘোস্ট ইমেজিং কথাটা? মানে ভূতের না ছবি স্যার। তোলা হয়েছে এরকম কিন্তু নয়। হ্যাঁ বলো ইপসিতা। না স্যার, শুনিনি। আচ্ছা,
তো তোমরা ইউটিউবে নিশ্চয়ই অনেক সময় দেখেছো যে ভূতের ছবি তোলা হয়েছে, এমন একজন সে একটা জায়গায় ক্যামেরা বসেছিল, সে দেখেছে ভূত কি করে ওখান দিয়ে গেছে। এটা কিন্তু সেই ইমেজিং নয়। ঘোস্ট ইমেজিং ব্যাপারটা কিরম, ব্যাপারটা হচ্ছে এই যে তোমরা সম্ভবত এন্ট্যাঙ্গেলমেন্ট কি এই জিনিসটা অলরেডি পড়ে ফেলেছো বা শুনেওছো, যদিও এখানে লেখা আছে, কিন্তু তোমাদের কেউ কি বলতে চায় এন্ট্যাঙ্গেলমেন্ট কি? আমাদের এখানে যেহেতু ভুল বা ঠিক কিছুই নেই, যে কেউ বলতে পারো। স্যার একটা পার্টিকুলার প্রপার্টি অন্য পার্টিকুলার প্রপার্টির সঙ্গে মিলে যাচ্ছে এরকম কিছু? ঠিকই বলেছো। আচ্ছা, তুমি এটা পড়ে বললে না না পড়ে বলেছো? না স্যার, এটা আপনার ওই কয়েকদিন একজন ভূত বিশারদ সম্ভবত এসেছিল আপনার ওই ইউটিউবে, তার স্টোরি শুনছিলাম। তো ওখানে একটা কিছু মেশিন পত্র ছিল যেগুলো নিয়ে আপনার ওই ইমেজ সেন্সিং বা এরকম ধরনের কিছু একটা ছিল, সেন্সর নিয়ে লেজার দিয়ে আর কি ওটাকে আপনার মানে এক্সিস্টেন্স আছে কি না আছে সেটা মেলানো হচ্ছিল, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে। তো সেখানে সামান্য কিছু ব্যাখ্যা করেছিলেন। আচ্ছা, তা আমি প্রথমত হচ্ছে যে ভূত জিনিসটা আছে এরকম কোনো প্রুফ এখনো পাওয়া যায়নি, বা কোয়ান্টাম ভূত বলে কিছু এখনো পাওয়া যায়নি। কিন্তু আমি এটা মজা করেই মানে এই ঘোস্ট ইমেজিং কথাটাও মজা করেই এসছে প্রায়। তো এখন এন্ট্যাঙ্গেলমেন্টে যেটা হয় সেটা হচ্ছে, যদি দুটো কোয়ান্টাম পার্টিকেলকে বা কোয়ান্টাম এন্টিটিকে এন্ট্যাঙ্গেলড অবস্থায় রাখা যায়, মানে এন্ট্যাঙ্গেল স্টেজে তাদেরকে আনা যায়, তাহলে যেটা হয় যে তাদেরকে যদি যত দূরেই নিয়ে যাও বা যেখানেই নিয়ে যাও, একটার প্রপার্টি তুমি মেজার করলে বা একটার প্রপার্টি চেঞ্জ করলে আরেকটার উপরে সেই একই এফেক্ট হবে। এটা আমি খুব একটা গোদা বাংলায় বললাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক এরকম নয়, এর একটা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেটা হয়তো তোমাদের অন্য কোনো ক্লাসে অলরেডি আলোচনাও হবে। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে এটা এরকম যে একটা এন্ট্যাঙ্গেল এন্টিটি যদি থাকে, মানে এ এবং বি যদি এন্ট্যাঙ্গেলড হয়, এবং এ কে যদি তুমি এক জায়গায় নিয়ে যাও আর সেখানে যদি তুমি পৌঁছাতে না পারো যেখানে এ গেছে, আর বি কে যদি তুমি কোনোভাবে মেজার করতে পারো, তাহলে এ এর মধ্যে কি পরিবর্তন হয়েছে ওখানে যাওয়ার ফলে সেটা তুমি বি কে মেজার করেই পেতে পারবে। অলমোস্ট অ্যাজ ইফ এ আর বি এর মধ্যে একটা হোয়াটসঅ্যাপ কানেকশন আছে, তুমি হোয়াটসঅ্যাপ মেসেজটা পড়েই বুঝে গেলে যে অ্যাকচুয়ালি এর সাথে কি হচ্ছে। বি এর মোবাইলে মেসেজ পড়ে বুঝলে যে বি এর সাথে কি হচ্ছে। আবার বলছি, এটা কিন্তু খুব ফিজিক্স ওরিয়েন্টেড ভাবে আমি বললাম না ব্যাপারটা, এটা একটা খুব অ্যানালজিক্যালি বললাম। এর ফিজিক্সটা কিন্তু আরেকটু ইনডেপথ, এবং কোয়ান্টাম মেকানিক্স পড়তে হলে যে তিনটে জিনিস খুব ভালো করে বুঝতে হয়, তার মধ্যে থার্ড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এন্ট্যাঙ্গেলমেন্ট। এখন ঘোস্ট ইমেজিংটা কি, এবং বাই দ্য ওয়ে ঘোস্ট ইমেজিং এর জন্য যেটা হয়েছে সেটা যে 2022-এর যে নোবেল প্রাইজ, সেটা কিন্তু যে রিসার্চ গ্রুপটাই ঘোস্ট ইমেজিং এ কাজ করছিল তারা পেয়েছে। তো ঘোস্ট ইমেজিংটা এরকম যে তুমি যদি একটা ফোটন পার্টিকেলকে অ্যাসিমেট্রিক ক্রিস্টালের মধ্যে দিয়ে পাঠাও, এখানে আবার সেই মেটেরিয়াল সায়েন্স আসছে, যেখানে অ্যাসিমেট্রিক ক্রিস্টালটা এই ফোটনটাকে কিন্তু কোয়ান্টাইজ করে দিতে পারে, এবং এই এন্ট্যাঙ্গেল পরিস্থিতিটা আনতে পারে, এবং এই এন্ট্যাঙ্গেল ফোটনটাকে তুমি একটা বিম স্প্লিটারের মধ্যে দিয়ে যদি পাঠাও, বিম স্প্লিটারটা হচ্ছে এই যে যেটা ডি লেখা আছে দেখছো, ওইটার মধ্যে দিয়ে পাঠাও, তাহলে এই দুটো ভিন্ন পাথে যাবে, দুটো ফোটন দুটো ভিন্ন পাথে যাবে। এই ভিন্ন পাথে বা ভিন্ন রাস্তায় যাওয়ার সময় একটা ফোটন যদি কোনো একটা কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করে, যেটা এই লাল আলোটার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ, লাল ফোটনটার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ ছবিতে, সেটা ওই ল্যামডা বলে একটা ছবির সাথে ইন্টারঅ্যাক্ট করছে ধরে নাও। আর আরেকটা ফোটন যেটা ভায়োলেট কালারের, যেটা কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করেনি, তাকে যদি তুমি মেজার করতে পারো এট দ্য এন্ড, যে তার প্রপার্টিজে কি চেঞ্জ হয়েছে, বা তার যদি একটা ছবি নিতে পারো সে যখন এসে পৌঁছালো, তাহলে কিন্তু এক্স্যাক্টলি এই লাল ফোটনটা, লাল যে রাস্তাটা দেখছো সেই ফোটনটা যে
জিনিসটার সাথে ইন্টারঅ্যাক্ট করেছে এবং তার ফলে যে প্রপার্টিজ গুলো চেঞ্জ হয়েছে এক্স্যাক্টলি সেটাই ধরা পড়বে। তাহলে কিরকম, ওই যে ভায়োলেট কালারের যে পাথটা দেখছো ওই ফোটনটা কিন্তু ল্যামডার সাথে ইন্টারঅ্যাক্ট করেনি, ল্যামডা যে ছবিটা দেখতে পাচ্ছ তার সাথে ইন্টারঅ্যাক্ট করেনি, কিন্তু তাকে মেজার করে আমি জানতে পেরে যাচ্ছি যে অন্য ফোটনটা কি ধরনের ইন্টারঅ্যাকশনের মধ্যে দিয়ে গেছে। তো এটা কিন্তু খুব নতুন একটা ঘটনা, এবং এটা ঘটার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সে কিছু রিসার্চ আছে যেখানে কিন্তু একটা ফোটনকে একদিকে পাঠিয়ে বা একটা কোয়ান্টাইজড পার্টিকেলকে একদিকে পাঠিয়ে যদি দুজনে এন্ট্যাঙ্গেলড হয় আরেকটা পার্টিকেলকে মেজার করে আমি বুঝতে পারবো যে এমন কিছু ঘটনা আছে যেগুলোকে আমি ডাইরেক্টলি মেজার করতে পারবো না। মানে যদি মেজার করতে হয় তাহলে যে প্রসেসটা মেডিকেল সায়েন্সে সেটা অনেক ডিফিকাল্ট, কিন্তু যেহেতু আমি এরম ভাবে একটা ফোটনকে এরম ভাবে স্প্লিট করে দুটো মেজারমেন্ট করতে পারি এবং একটা ফোটন তাকে ফিরে আসতে হবে না, অন্য ফোটনটা দিয়েই আমি এই মেজারমেন্টটা করে ফেলতে পারবো, আমরা মেডিকেল সায়েন্সে এর অনেক ইম্পর্টেন্ট কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। এটা খুব রিসেন্ট একটা ঘটনা, আমি তোমাদের জাস্ট এটা বলতে চাইছিলাম এই কারণে যে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, স্পেশালি যেহেতু তোমরা ফিজিক্স পড়ছো এবং এই ফেজে রয়েছে, ফিজিক্সের ব্যাপারে জানার ফেজে রয়েছে, তাই অবশ্যই এই এনট্যাঙ্গেলমেন্ট এবং ঘোস্ট ইমেজিং কি এটা নিয়ে একটুখানি পড়াশোনা করতে পারো, তোমাদের খুব মজা লাগবে এটা পড়তে গিয়ে। তবে তাই বলে এটার সাথে ভূতকে গুলিয়ে ফেলো না, এটা একটা খুব ইন্টারেস্টিং ফিজিক্যাল ফেনোমেনা, এটার পিছনে যথেষ্ট ম্যাথামেটিক্স রয়েছে, এবং আমি সাজেস্ট করব যে যেদিন মানে এটা ঠিক পরীক্ষার আগে ঘোস্ট ইমেজিং খুব একটা যে কাজে লাগবে তা নয়, কিন্তু যখন কোনো একটা ফ্রি টাইম থাকবে, হয়তো বাসে করে যাচ্ছ এবং তোমার এখনো কিছু ডেটা বাকি রয়েছে, তখন হয়তো এইখানে কিছুটা টাইম স্পেন্ড করতে পারো, যেটা তোমাদেরকে খুব ইন্টারেস্টিং একটা ইনসাইট দেবে। আচ্ছা, আমরা পরের স্লাইডটায় চলে যাই। স্যার একটা কোশ্চেন আছে, স্যার বলবো? হ্যাঁ বল। স্যার বলছিলাম যে অণু কি কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট কি হতে পারে? আরেকবার একটু রিপিট করো, অণুর মানে মলিকিউলের? হ্যাঁ, মলিকিউলের এনট্যাঙ্গেল কি হতে পারে? সেটা হতে পারে কিনা তুমি কিন্তু ওই ওয়েভ ডি ব্রগলি ইকুয়েশন ইউজ করে তুমি খুঁজে বার করতে পারবে যে সেটা সম্ভব কিনা, এবং তার মূল জায়গাটাই হচ্ছে যে তোমাকে দেখতে হবে যে ওই মলিকিউলটার যে সাইজ বা তার যে ভর এবং তাকে কি স্পিডে, সেই মলিকিউলটা কি স্পিডে রয়েছে সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা কিন্তু ডিফাইন করতে পারে যে তাদের মানে এন্টাঙ্গেলমেন্ট হবেই এরকম বলাটা খুব ডিফিকাল্ট। তার দুটো আসপেক্ট রয়েছে, একটা হচ্ছে যে ওই মলিকিউলটার এন্টাঙ্গেলমেন্ট হওয়া সম্ভব কিনা, এবং তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে ওটা কোয়ান্টাম পার্টিকেল কিনা। কোয়ান্টাম পার্টিকেল কিনা সেটা জানতে হলে তুমি অবশ্যই দেখতে পারো যে ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন লাগিয়ে যে তার ওয়েভলেংথ কত, আর ওয়েভলেংথ কত এটা জানতে পারলেই তুমি ওই ব্যান্ডউইডথটা পাবে যার মধ্যে, বা ওই স্পেসটা পাবে যার মধ্যে কোয়ান্টাম বিহেভিয়ার এক্সিবিট করবে কিনা এটা জানতে পারা যায়। আচ্ছা, এইটা নিয়ে আমরা তো অলরেডি কিছুটা কথাবার্তা বলেছি অলরেডি যে কেন ফিজিক্স পড়বে, তা তোমাকে যেটা বলার ছিল এটা যে ফিজিক্স পড়ার কারণ কিন্তু শুধু ফিজিক্স পড়া এরকম নয়, ফিজিক্স পড়ার বড় কারণ কিন্তু এটাও যে ফিজিক্স পড়তে গিয়ে এই যে এক্সপেরিমেন্টাল এবং ফার্স্ট প্রিন্সিপাল মাইন্ডসেট এটা তৈরি হয়, সেটা হচ্ছে যে তুমি কিভাবে একটা ভালো কোয়েশ্চেন কাউকে জিজ্ঞেস করবে, কিভাবে একটা ঘটনাকে সেভাবেই না দেখে একজন ফিজিসিস্ট একটা ঘটনাকে এভাবেই দেখে যে এই ঘটনাটা কিভাবে আমি বিভিন্ন স্টেজে ভাগ করতে পারি এবং এক্সপেরিমেন্টালি দেখতে পারি আসলে ব্যাপারটা কি হয়েছে। কারণ যদি এমন একটা ঘটনা ঘটে যেটা এক্সপেরিমেন্টালি রিপিটেবল নয়, তাহলে কিন্তু এরকম বলা সম্ভব নয় যে এই ঘটনাটা অমুক কারণে হয়েছে বা অমুক থিওরির জন্য এই ঘটনাটা হয়েছে। এইটা নিয়ে আমরা পরের আমাদের যে সেশন সেখানে আবার ডিসকাস করতে পারি
সেই জন্য আমি পরের স্লাইডটায় কিছু টপিক এনেছি যেটা তোমরা বলতে পারো যে তোমাদের কি সাবজেক্টে ডিসকাশন হলে ভালো হয়। দেবলীনা, যদি পরের স্লাইডটায় আমরা যাই, আর তোমাদের যে টপিকটাতে ডিসকাশন দরকার তোমরা ওই নাম্বারটা লিখতে পারো, 1, 2, 3 বা 4, এবং আমরা পরের দিন চেষ্টা করব, পরের দিন মানে পরের মাসে ওই টপিকটাতে একটু ডিসকাস করতে, যাতে তোমাদের এই সুবিধাটা হয় যে যেহেতু এখানে এরকম কিছু লোকেদের সাথে তোমরা কথা বলার, কাজ করার, পড়াশুনো করার সুযোগ পাচ্ছ তাদের সাথে, যাতে তোমরা এমন একটা স্টেপ নিতে পারো যেটা তোমাদের ক্যারিয়ারে অনেক বেশি হেল্প করবে। সেটা আগে তোমাদের বুঝতে হবে, তাই জন্য তোমরা আগে আমাদের জানাও, তারপর আমরা অবশ্যই হেল্প করব। স্যার 2 আর 3। আচ্ছা, আচ্ছা, আমাদের টাইমটা তো অনেকটাই পেরিয়ে গেছে, আর 5 মিনিটের মধ্যে আমরা এই সেশনটা ক্লোজ করব। তোমাদের এই 4-5 মিনিটে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, আর চ্যাটে কিন্তু তোমরা এই রিপ্লাইটা অবশ্যই দিও, আর তোমাদেরকে আমরা একটা ফিডব্যাক ফর্ম পাঠাবো, সেখানেও জানিও যে তোমাদের আর কি হলে সুবিধে হয়, এই এই সেশনটা তোমাদের জন্য কেমন ছিল, আদৌ কোনো ইন্টারেস্টিং অভিজ্ঞতা হলো কিনা। এরকম সেশনটা প্রতি মাসে 2-3টে থাকলে তো ভালোই হয়। প্রতি মাসে 2-3টে, আচ্ছা। আচ্ছা, কেউ আজকের সেশনের ব্যাপারে কি কিছু বলতে চাও? আমাদের আর 3-4 মিনিট আছে। তোমাদের কেমন লাগলো? কোন পার্টটা সবচেয়ে বেশি উপভোগ করলে? পুরো পার্টটাই তো স্যার ভালো লাগলো। আচ্ছা, আর কেউ? স্যার লাস্টের ঘোস্টিং পার্টটা একটু ভালো লাগছে। আচ্ছা, বাকিগুলো খুব একটা ভালো লাগেনি বলছো? স্যার খুব আনন্দদায়ক লেগেছে, মানে নতুন ভাবে জানছি যে আরো কত বিষয় আছে, শুধুমাত্র মানে কোয়ান্টাম শুনে এসেছি, কিন্তু তারও অনেক বিশদে অনেক দিক আছে যেগুলো অনেক সাবজেক্টের সঙ্গে মার্জ করে। এই যে বিষয়গুলো জানতে পারছি, সব থেকে বড় কথা আপনার সংস্পর্শ পাচ্ছি আপনাদের মতো পরম পূজনীয় গুরুদের, এটাই সব থেকে বড় ব্যাপার, এটাই বড় পাওয়া। থ্যাংক ইউ। আর কেউ কিছু? স্যার আপনি আমারও যে খুব ভালো একদম লেগেছে আপনার ক্লাস করে। থ্যাংক ইউ। বলো। স্যার একটা শান্তিও এমনি কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, স্যার হ্যাঁ, আপনি বলো। কোন কলেজ থেকে স্যার করেছেন, মানে আপনার কলেজটা কোনটা সেটা জিজ্ঞেস করছিলাম। আমি ফার্স্টে পড়াশোনা করেছি কলকাতায় WBUT-তে, ইঞ্জিনিয়ারিং পড়েছি। তারপরে আমি ইংল্যান্ডে এবং জার্মানিতে পড়েছি। তারপরে আমি PhD করেছি হেলমহোলটজ বলে একটা ইনস্টিটিউটে। যেই হেলমহোলটজ কয়েলের কথা তোমরা তো শুনেছো। সেই হেলমহোলটজ তার জীবনে যা পয়সা কড়ি রোজগার করেছিলেন, সেটাতে একটা বিশাল ইনস্টিটিউট তৈরি করেন। সেখানে আমি এই কোয়ান্টাম ট্রান্সপোর্টের এরিয়াতে রিসার্চ করতাম। আচ্ছা, তাহলে আমি আজকের সেশনের জন্য লাস্ট দেবলীনার কাছে ব্যাটনটা দিচ্ছি। দেবলীনার লাস্ট 2 মিনিটে আমরা তাহলে শেষ করি। হ্যাঁ, আচ্ছা, এই তো এত সুন্দর একটা উপসংহার হলো। আমি আর ব্যাটন নিয়ে কি, ব্যাটন তো স্টুডেন্টদের হাতে এখন। স্টুডেন্টদের ফিডব্যাক পেয়ে খুবই ভালো লাগলো। এই তোমরা যে এরকম ইন্টারাক্ট করেছো, এরকম ভাবেই তোমরা শিখবে আস্তে আস্তে। আর তোমাদের যা তোমরা চেয়েছো অপশন গুলো, সেগুলো আমি নোট করে নিয়েছি। পৌশালী লিখেছে, স্যার খুব ভালো লেগেছে ক্লাস, নতুন নতুন, ম্যাক্সিমাম গুলোই নতুন, একটু সিরিয়াস হয়েই শুনছিলাম, ভয় ভয়। আচ্ছা, পৌশালী ভয় ভয় সিরিয়াস হয়ে শুনছে। পৌশালী এই বছরই ভর্তি হয়েছে আমাদের কলেজে, তাই একটু ভয়ই আছে। ঠিক আছে, একটু ভয় পাওয়া ভালো, কিন্তু পরে ভালো লাগবে, আনন্দ হবে। আর স্যারের পরের ক্লাস তো সামনের মাসে, এটা তোমরা শুনলেই। তাহলে আবার আমরা এরকম নানান রকম টপিক নিয়ে মাঝে মাঝেই আসতে থাকবো। আর একটা জিনিস অবশ্যই তোমাদের বলার, সেটা হচ্ছে এই কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরেও যেহেতু তোমাদের খুবই উৎসাহ আছে, আমি দেখছি প্রথম থেকেই,
তোমরা আনসার্টেনটি প্রিন্সিপাল চ্যানেলটা কিন্তু অবশ্যই রেগুলার ফলো করো, কারণ আমরা নানান রকম প্রোগ্রাম এই চ্যানেলে অনেকদিন ধরেই করি। এবার যদিও আমি গ্রুপে আছি, মোটামুটি আমার মনে থাকবে, কিন্তু সবসময় পার্সোনালি তো জানাতে পারবো না, সেক্ষেত্রে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে, এই আর কি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, আর পরে কথা হবে আবার। আর অবশ্যই আমাদেরকে জানিও তোমাদের যদি যে কোনো রকম দরকার হলে। হ্যাঁ সেটাই, একদম ঠিক আছে। তাহলে ঠিক আছে, আসছি। গুড ধন্যবাদ নাইট। স্যার। ধন্যবাদ ম্যাডাম, গুড নাইট। অল দ্য গুড বেস্ট, নাইট বাই সবাইকে, অল দ্য বেস্ট।